4th ডিসেম্বর এবং 5th ডিসেম্বর এই দুদিনের যে টোটাল সায়েন্সের পার্ট সেটা আমি তোমাদের একসঙ্গে টোটাল দিচ্ছি। অনেকগুলো কোশ্চেন্স আছে, ঠিক আছে। দেখো, অথেন্টিক কোশ্চেন্স জোগাড় করতে এবং তোমাদের কাছে নিয়ে আসতে একটু সময় লেগে যায়। এক্সপেক্টেড কোশ্চেন্স আকারে তোমরা এগুলোকে ধরতে পারো। তো বলছে যে অ্যাসারশন এবং রিজনের নতুন প্রশ্ন আসছে। আর আমাদের কিন্তু 69-এর যে তোমাদের ব্যাচ সেটা চালু আছে। এটা অনলি মক টেস্ট, তবে আমরা প্রথম দিকে মক টেস্ট দিয়েছিলাম। এখন আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে কোশ্চেন তুলে আলোচনা করা, যেরকম তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং ফরম্যাটে আলোচনা করা। কারণ 60 থেকে 70% স্টুডেন্ট বলছে এটা করতে, আর বাকি 30 থেকে 40% স্টুডেন্ট বলছে স্যার আপনি মক টেস্ট আকারই দিন। প্রবলেম হচ্ছে মক টেস্ট আকারে দিলে সমস্যা এটা হচ্ছে, এখন যেহেতু পরীক্ষা চলছে তোমাদের যেহেতু কনফিডেন্স লুজ হওয়ার চান্স থাকে মক টেস্টে, তার ফলে তোমাদের সায়েন্সেও মক টেস্টে কী হচ্ছে, অনেকের কনফিডেন্স লুজ হচ্ছে, ফলে তারা ভয় পাচ্ছে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এমনি গণ্ডগোলের আসছে, তারপরে যদি আবার মক টেস্টে তোমাদের মানে এই সায়েন্সে যদি তোমাদের কনফিডেন্স যেটা সেটা লুজ হয় তাহলে অসুবিধা হতে পারে। এই জন্য আমি ভেবেছি যে ভিডিও এবং কোশ্চেন ফরম্যাটে তোমাদের দেবো, যাতে, কারণ মক টেস্টে তো ভিডিও সলিউশন থাকে না, মক টেস্টের নিচে তোমাদের যেরকম অনলাইন মক টেস্টে কী হয় নিচে তোমাদের ব্যাখ্যা দেওয়া থাকে সেরকমই দেওয়া আছে, ঠিক আছে। চলো, অ্যাসারশন তোমাদের বলছে দস্তা তামাকে স্থানচ্যুত করে। দেখো, দস্তা ডেফিনেটলি তামাকে স্থানচ্যুত করবে। কেন? কারণ দস্তা হচ্ছে অনেক উপরে অবস্থান করে, ঠিক আছে, দস্তা অনেক উপরে অবস্থান করে। যদি আমরা হাইড্রোজেন দেখি, হাইড্রোজেনের নিচে অবস্থান করে কপার, আর দস্তা হাইড্রোজেনের অনেক উপরে অবস্থান করে। সেই রেসপেক্টে ম্যাক্সিমাম রিয়াক্টিভকে দস্তা অর্থাৎ জিঙ্ক, আর কম বা মিনিমাম রিয়াক্টিভকে সেটা হচ্ছে তোমাদের কপার। তো অ্যান্সার আমাদের কী হবে দেখতেই পাচ্ছি, এটা আমাদের কারেক্টই আছে। আচ্ছা, নেক্সট বলছে রিজন বলছে দস্তা তামার তুলনায় বেশি বিক্রিয়াশীল। দেখো, দস্তা ডেফিনেটলি তামার তুলনায় বিক্রিয়াশীল, ওই জন্যই দস্তা তামাকে প্রতিস্থাপিত করতে পারে, তো এটাও কারেক্ট। এখন দেখো, এই প্রশ্নগুলোকে কীভাবে দেওয়া হয় একটু বুঝতে হবে। অপশান যেটা থাকে সেখানে বলা থাকে রিজন এবং অ্যাসারশন, মানে আগে তোমাদের অ্যাসারশন আছে অর্থাৎ বক্তব্য, অ্যাসারশন এবং রিজন বোথ কারেক্ট, ঠিক আছে। অ্যাসারশন এবং রিজন কি বোথ কারেক্ট। আরেকটা জায়গায় বলা থাকে অ্যাসারশন এবং রিজন বোথ কারেক্ট, কিন্তু অ্যাসারশনের ব্যাখ্যা রিজনে নেই, এরকম দেওয়া থাকে। আরেকটা জায়গায় দেওয়া থাকে অ্যাসারশন এবং রিজন, যেমন এই ওপরটাতেই করে দিচ্ছি, অ্যাসারশন এবং রিজন বোথ কারেক্ট, এবং রিজন হচ্ছে অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তো এইরকম দুটো জিনিস থাকে। আরেকটা থাকে অ্যাসারশন কারেক্ট হলেও রিজন কারেক্ট নয়, আরেকটা থাকে অ্যাসারশন ভুল কিন্তু রিজন কারেক্ট, ঠিক আছে। এরকম 4টে অপশান দেওয়া থাকে। তো আমরা কোনটাকে অ্যান্সার করবো এখানে? দেখো, অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট, এবং রিজন কিন্তু অ্যাসারশনকে ব্যাখ্যা করতে পারছে যে কেন স্থানচ্যুত করে, কারণ বিক্রিয়াশীল। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এইটা হবে। বোঝাতে পারলাম? চলো পরেরটাতে। পরের প্রশ্ন, বিক্রিয়াশীলতা বা ক্রিয়াশীলতার ধারায় মৌলগুলোর বিন্যাস কী হবে? দুটো কোশ্চেন্স কিন্তু আগের দিন তোমাদের শিফটে দেখা গেছে রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে। কি বলেছে দেখো, অ্যান্সার কী হবে তোমাদের? অ্যান্সার হবে তোমাদের ক্রিয়াশীলতার হ্রাসমান ক্রমে। কেন? কারণ আমরা জানি প্রথমে আমাদের পটাশিয়াম থাকে, তারপর আমাদের সোডিয়াম থাকে, মানে বেশি যেগুলো ম্যাক্সিমাম বিক্রিয়াশীলতায় বড় যেগুলো, সেগুলো ফার্স্টের দিকে থাকে, তারপর হাইড্রোজেন, এবং যত নিচে নামতে থাকি আমরা দেখি যে কমগুলো থাকে, ঠিক আছে। এরপরে এইচজি থাকে, তারপর লাস্টের দিকে কোথাও আমাদের অরাম থাকে, মাঝখানে এজি আছে, এখানে লাস্টে থাকে আমাদের প্লাটিনাম। তো সব থেকে মিনিমামগুলো যেগুলো সেগুলো নিচে থাকে, আর ম্যাক্সিমামগুলো ওপরে থাকে। এই জন্য হ্রাসমান ক্রমে লেখা হয়। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অসম্পৃক্ত যৌগ? তো তোমরা জানো যেগুলো তোমাদের লাস্টে এএনই থাকে, যেগুলো লাস্টে কী থাকে, এএনই থাকে, সেগুলো তোমাদের সম্পৃক্ত হয়। ইএনই যেগুলো সেগুলো অসম্পৃক্ত, ওয়াইএনই যেগুলো সেগুলো অসম্পৃক্ত। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের? প্রোপিন, দেখতে পাচ্ছি ইএনই আছে, সো অসম্পৃক্ত হবে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে উদ্ভিদ যৌন প্রজনন করে কেন? অ্যান্সার হবে তোমাদের এ অপশান, অর্থাৎ বৈচিত্র্য সৃষ্টি এবং অভিযোজন ক্ষমতা বাড়ানো। দেখো, আগের প্রজন্মে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, পরবর্তীকালের প্রজন্মে দেখা যায় সেই রোগ প্রতিরোধ ক্ষমতা চলে আসে, ঠিক আছে। এটা প্রাণীদের ক্ষেত্রেও হয়। নেক্সট আমরা জানি আমরা ডিএনএকে ডাইরেক্ট কপি করতে পারি না, ডিএনএ কিছু মাত্রায় কপি হয় আর বাকিটা প্রকটিত হয়, অর্থাৎ ভ্যারিয়েন্ট হয়। এবং এই যে ভ্যারিয়েন্ট তোমরা দেখেছো, তোমরা ওই যে করোনা ভাইরাসের পড়তে ভ্যারিয়েন্ট, এইসব পড়তে, এই ভ্যারিয়েন্ট আসে ভ্যারিয়েশান থেকে। অর্থাৎ আগে তুমি যদি অ্যান্টিবায়োটিক দিতে তো করোনা ভাইরাস মারা যেত, অ্যান্টিবায়োটিকে যদি করোনা ভাইরাস মারা যায় না, কারণ ভাইরাল তোমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ দরকার হয়, অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগে কোনো কাজ হয় না, অ্যান্টিবায়োটিকগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল হয়, ঠিক আছে। যাই হোক, ডিএনএ এমনভাবে মডিফাই হয় যে আগে তুমি যে অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে তাতে এরা মারা যেত, কিন্তু পরবর্তীকালে এরা এমন করে নিজেদের চারপাশে প্রোটিনকে আবৃত করে নিল যে সেই প্রোটিন ওই অ্যান্টিভাইরাল ড্রাগের বিরুদ্ধে কাজ করছে, এবং এরা কিন্তু এখন বেঁচে থাকছে।
ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যদি এর সঠিক ব্যাখ্যা নয়, আমি ডিটেলে তোমাদের বললাম ব্যাপারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে ছোটোখাটো একটা এডুকেশনাল পারপাসে তোমাদের বলা হলো। এখানে অ্যান্সার কী হবে, টু জেনারেট ভেরিয়েশন অ্যান্ড ইনক্রিজ অ্যাডাপ্টিবিলিটি, মানে পরিবেশের সঙ্গে বা অ্যাডভার্স অর্থাৎ খারাপ সিচুয়েশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাডাপ্টিবিলিটি। আর এই যে অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টিবিলিটি বাড়ানোর জন্যই কিন্তু উদ্ভিদ যৌন প্রজনন করে। কারণ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজননে কী হয়, জাস্ট কপি পেস্ট তৈরি হয়, যা ছিল তাই আসবে, কিন্তু যৌন প্রজননে সেটা এক্স্যাক্টলি হয় না। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন বলছে স্থিতিজ শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয়। দেখো, আমরা যখনই কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়ি, তখন এই জায়গায় যখন থাকে তখন হাইট আমাদের 0 হয়। আর আমরা জানি পোটেনশিয়াল এনার্জি পিই অর্থাৎ স্থিতিজ শক্তি, সেটা ইকুয়াল টু কী হয়, এম ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, এম ইন্টু জি ইন্টু কী হয়, এইচ হয়। আর এম ইন্টু জি ইন্টু এইচ যখনই আমরা করছি, আমরা দেখতে পাচ্ছি এইচ 0, তার মানে এটা টোটালি 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছচ্ছি, এটা ম্যাক্সিমাম হাইট, তখন আমাদের ভি হয়ে যাচ্ছে 0, কিন্তু এইচ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। এইচ ম্যাক্সিমাম মানে এই জায়গায় পোটেনশিয়াল এনার্জিও ম্যাক্সিমাম থাকবে। কেন? কারণ এইচ যত বাড়বে পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে। ভালো করে দেখো, এম তো কনস্ট্যান্ট, কোনো বস্তুর তো এম থাকবি, ভর তো থাকবি। জিও কনস্ট্যান্ট, কারণ জি এর মান তো ফিক্সড, কিন্তু এইচ বাড়া কমা করতে পারে। ফলে এইচ যত বাড়বে তত পি কী হবে, বাড়বে। এখানে বলেছে যখন কোনো বস্তু ফলস হয়, ওয়েন অ্যান অবজেক্ট ফলস ফ্রম এ হাইট, যখন কোনো বস্তু ফলস হয় অর্থাৎ নিচে পড়তে থাকে তখন কি ঘটে, এটা জিজ্ঞেস করে। দেখো, কোনো বস্তু যখন নিচে পড়তে থাকে তখন যেটা হয়, হাইট কমতে থাকে। হাইট কমতে থাকা মানে পোটেনশিয়াল এনার্জি কী হচ্ছে, তোমাদের কমছে। হাইট কমছে মানে কি, পোটেনশিয়াল এনার্জি তোমাদের কমছে। পোটেনশিয়াল এনার্জি কমছে, তো পোটেনশিয়াল এনার্জি যাচ্ছে কোথায়? দেখো, যত হাইট কমে তত আমরা জানি বেগ বাড়ে, আর বেগ বাড়লে কাইনেটিক এনার্জিও বাড়ে। তার মানে এই যে পোটেনশিয়াল এনার্জি ছিল, এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। পরেরটা চলো। পরের কোশ্চেন্স, বল বা থ্রাস্ট স্থির রেখে যদি ক্ষেত্রফল কমন হয়। দেখো, আমরা প্রেশার বা চাপ বলে একটা কথা জানি, যেটার উপরে কোশ্চেন্স এসছে। প্রেশার বা চাপ ইকুয়াল টু কী হবে, প্রেশার বা চাপ মনে রাখবে অলওয়েজ বল বা ঘাতের সঙ্গে, অর্থাৎ যে তোমাদের এখানে থ্রাস্ট দেওয়া আছে সেই বলের সঙ্গে কিন্তু সমানুপাতিক হয়, কিন্তু প্রেশার বা চাপের সম্পর্ক এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক হয়। এই জন্যই আমাদের প্রেশার ইকুয়াল টু আমাদের কী লেখা হয়, বল বাই এরিয়া। ঠিক আছে, অর্থাৎ ঘাত পার এরিয়া। প্রেশার বা চাপ ইকুয়াল টু কী লেখা হয়, ঘাত পার এরিয়া। অর্থাৎ কি, ঘাতের সঙ্গে এর সম্পর্ক সমানুপাতিক, ঘাত হচ্ছে এক টাইপের বল, কিন্তু এরিয়ার সঙ্গে এর সম্পর্ক কী হয়, ব্যস্তানুপাতিক হয়। কারেক্ট অ্যান্সার কী হবে, দেখতে পাচ্ছি এখানে বলেছে ক্ষেত্রফল কমানো হচ্ছে। ক্ষেত্রফল কমানো হলে কী হবে, প্রেশার বাড়বে যখন তুমি ঘাতকে এক রাখছো, এটা যদি কমে এটা তবে বাড়বে, এটাকেই তো আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে আমাদের, চাপ বাড়বে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন আমাদের বলছে 1.5 কুলম্ব আধান স্থানান্তরিত করতে 30 জুল কাজ করতে হয়, তাহলে বিভব পার্থক্য কত? দেখো, ভোল্ট ইকুয়াল টু আমরা জানি যে কতটা আমাদের কাজ করতে হচ্ছে, আর কত কুলম্ব চার্জ আমাদের কি হচ্ছে সেক্ষেত্রে নষ্ট হচ্ছে বা ব্যয় হচ্ছে। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটা জিনিস, যে ভি ইকুয়াল টু তাহলে কী হবে, জুল কত আমাদের 30 জুল। ঠিক আছে, আর আমাদের কুলম্ব কত সরছে তোমাদের 1.5, এই পয়েন্টের জন্য একটা শূন্য উপরে যাবে, এবং এখানে কাটলে আমরা কি দেখতে পাচ্ছি, 20 ভোল্ট তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোইং। দেখো, অ্যাটমিক নাম্বার বলতে আমরা প্রোটন সংখ্যাকে বুঝি। যদি কোনো জিনিস আমাদের লেখা, যেমন কার্বন 12, ঠিক আছে, কার্বন 12 এই ওপরে যেটা লেখা থাকে এটাকে বলা হয় এ মানে হচ্ছে এখানে, মনে রাখবে, এ মানে হচ্ছে এখানে কি, ভর সংখ্যা। মাথায় যেটা লেখা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ভর সংখ্যা। ঠিক আছে, আর এই জায়গায় আমাদের লেখা হয় জেড কত কার্বনের, সি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রোটন সংখ্যা। ঠিক আছে, জেড আর এ দিয়েও প্রশ্ন আসতে পারে, কারণ তোমরা যখন পরীক্ষার সময় যাবে তখন জেড আর এ গুলিয়ে যায়, কারণ এই অ্যাটমিক নাম্বারকে এ বলে অনেকে লিখে দেয়, কিন্তু অ্যাটমিক নাম্বারকে নর্মালি আমরা বড় হাতে জেড দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, প্রোটন সংখ্যা। এটা অলওয়েজ মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট। তো নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস ইজ, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আর একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে রাখি, এই যে জেড এটা কিন্তু ক্যাপিটাল হয়, এটা গেল প্রথম কথা। এটা ক্যাপিটাল কেন হয় এটা জানা আছে কখনো? এটা ক্যাপিটাল হয় কারণ এটা একটা জার্মান ওয়ার্ড থেকে আসে। এটা জার্মান একটা ওয়ার্ড আছে, নট ল্যাটিন বা তোমাদের ওয়ার্ড, জার্মান ওয়ার্ড থেকে এটা আসে। এই জার্মান ওয়ার্ডটার নাম হচ্ছে জ্যাল, ZAHL, এবং এই জ্যালের মিনিং ইংলিশে যেটা হয় সেটা হয় নাম্বার।
ঠিক আছে, জ্যালের ইংলিশে কী হয়, নাম্বার। ঠিক আছে, তো যদি কখনো রেল জিজ্ঞেস করে যে এটা জেড বড় হাতের না ছোটো হাতের, অলওয়েজ মনে রাখবে জেড বড় হাতের হয়, এবং এটা জার্মান একটা ওয়ার্ড জ্যাল থেকে আসে, যার নাম হচ্ছে তোমাদের নাম্বার, মানে যার ইংলিশে মিনিং হয় নাম্বার। ঠিক আছে, এটা মনে রাখবে অলওয়েজ। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নির্দেশাঙ্ক পদ্ধতিতে অর্থাৎ কার্টেসিয়ান সাইন কনভেনশন অনুযায়ী ডিস্ট্যান্স আর মেজার্ড ফ্রম হুইচ পয়েন্ট। তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি লেন্স বা ফোকাসের কথা বলছে, মানে মিররের কথা বলছে। দেখো মিররের আমরা জানি যে মিড পয়েন্টকে আমরা পি বলি, পোল থেকে এদিকে কোনো ডিস্ট্যান্সকে আমরা নেগেটিভ ধরি, আর পোল থেকে এদিকে কোনো ডিস্ট্যান্সকে আমরা পজিটিভ ধরি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাস প্লাস আমরা আনি, এটা কার্টেসিয়ান সাইন অনুযায়ী আনি, এবং সেটা পোল থেকে ডিনোট করা হয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে আমাদের, ফোকাস হবে, না সরি ফোকাস নয়, পোল হবে। তো দেখি পোল কোথায় আছে, ধ্রুব থেকে, এই যে ফ্রম পোল। পরেরটায় চলো। পরের প্রশ্ন, কানেকটিভ টিস্যুতে কোষগুলো কেমনভাবে থাকে। দেখো কানেকটিভ টিস্যু দুটো পার্ট থাকে, একটাকে আমরা বলি কোষ বা সেলুলার পার্ট, আরেকটাকে আমরা বলি ধাত্র অংশ। ঠিক আছে, ধাত্র, ওকে, তো মানে প্লাজমা পার্ট। তো মনে রাখবে কোষীয় পার্টগুলো আলগা হয়, লুজলি বাউন্ড হয়, তাই অ্যান্সার এখানে এই হবে। কিন্তু ধাত্র তিন প্রকারের হয়, এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। ধাত্র হচ্ছে তরল ধাত্র হয়, কঠিন ধাত্র হয়, আর সান্দ্র বা ঘন ধাত্র হয়। ঠিক আছে, এই তরল ধাত্রের এক্সাম্পল হচ্ছে ব্লাড, কঠিন ধাত্রের এক্সাম্পল হচ্ছে অস্থি, আর ঘন ধাত্রের বা একটু সান্দ্র মানে একটু তোমাদের বলতে পারো যেটাকে আমরা কি বলি একটুখানি থকথকে, সেটার এক্সাম্পল হচ্ছে তোমাদের অ্যারিওলার টিস্যু, তারপর তোমাদের তরুণাস্থি। তো অ্যান্সার আমাদের এখানে কোনটা হবে, এখানে অ্যান্সার হবে তোমাদের লুজলি বাউন্ড। ঠিক আছে, কোথায় আছে 9-এর, চলো একটুখানি দেখিয়ে দেওয়া যাক তোমাদের। দেখো এই পার্টটাতে আছে তোমাদের, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে যোগ কলার কোষগুলো শিথিলভাবে সজ্জিত থাকে এবং আন্তঃকোষীয় ধাত্রে নিহিত থাকে, অর্থাৎ আন্তঃকোষীয় ধাত্রের মধ্যে তারা থাকে। এই ধাত্র জেলি জাতীয় বা তরল, ঘন এবং কঠিন হতে পারে। কঠিনগুলোর এক্সাম্পল একটু দেখে নাও, কারণ এক্স্যাক্টলি ঘন এনসিআরটিতে কোথাও উল্লেখ নেই, তবে নর্মালি যেখানে যে ধাত্রে ফাইবার থাকে সেই ধাত্রগুলো ঘন হয়। এক্ষেত্রে অ্যাডিওলার টিস্যু, অ্যাডিপোজ টিস্যু ঘন হওয়া উচিত। তো দেখো রক্ত কিন্তু আমাদের তরল ধাত্র হয়, রক্তে আমাদের কী থাকে, তরল ধাত্র থাকে, ক্লিয়ারলি বুঝতে পারছি। অস্থির ক্ষেত্রে খেয়াল করো, অস্থি কিন্তু এক টাইপের কলা, যে কলায় আমরা দৃঢ় এবং অনমনীয় কলা বলা হয়, এবং এই অনমনীয় কলার যে ধাত্র সেটা কিন্তু কঠিন হয়। একদম লাস্ট লাইনে লেখা আছে দেখো, কঠিন ধাত্র নিহিত থাকে। তরুণাস্থির ধাত্র এখানে কঠিন বলেছে, তরুণাস্থির ধাত্র কঠিন কেন, নিচের দিকে গেলে পাবে, কারণ তরুণাস্থি অনেকটা অস্থির মতনই হয়, কিন্তু যেহেতু কোষগুলোর মধ্যে অনেকটা দূরত্ব বজায় থাকে, সেই কারণে এখানে তরুণাস্থি অনেক বেশি কী হয়, নমনীয় হয়। ঠিক আছে, এবং অস্থিকে বাঁকাতে পারি, যেমন আমরা কানের অস্থিকে বাঁকাতে পারি, নাকের অস্থিকে বাঁকাতে পারি, ভেঙে গেলেও ওই অস্থিগুলো দ্রুত কিন্তু কী হতে পারে, ঠিক হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা তরুণাস্থি না ভেঙে কোনো অস্থিকে ভাঙি, বোনকে ভাঙি, ঠিক আছে, সে কার্টিলেজ, তরুণাস্থি ইংরেজি কি, কার্টিলেজ, কার্টিলেজকে না ভেঙে যদি আমরা কোনো বোনকে ভাঙি, বিওএনই, তাহলে কী হবে, সেক্ষেত্রে কিন্তু রিপেয়ার হতে অনেক সময় লেগে যায়, অর্থাৎ ওগুলো আরও বেশি টাফ হয়। যাই হোক, এই পার্টটা তোমরা 9-এর ভালো করে পড়ে নিও। এছাড়া দুই টাইপের আরও আছে, একটা হচ্ছে লিগামেন্ট, দুই হচ্ছে টেন্ডন। লিগামেন্টে ধাত্রের পরিমাণ অত্যন্ত কম হয়, কিন্তু তোমাদের লিগামেন্ট আর টেন্ডন এই দুটোতে কিন্তু ধাত্রের পরিমাণ কম হয়, কিন্তু লিগামেন্টে টেন্ডনের থেকে আরও কম হয়। টেন্ডনে তবুও থাকে, লিগামেন্টে থাকে না বলতে গেলেই চলে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, একটু এই জায়গাটা ভালো করে পড়ে নিও। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, কার্বন 13 সমস্থানিকের পারমাণবিক ভর কত। দেখো কার্বনের বেসিক্যালি তিনটে আছে, একটা কার্বন 12, একটা কার্বন 13, আর একটা কার্বন 14। দেখো এখানে সমস্থানিক বলেছে মানে আইসোটোপ বলেছে, আইসোটোপগুলো একই মৌলের পরমাণু হয়। আমি তোমাদের আগের দিনও বলেছিলাম আইসোটোপগুলো কী হয়, একই মৌলের পরমাণু। এনসিআরটি কিন্তু আইসো 12 আছে, ডিটেলে আগের দিন আলোচনা করে দিয়েছিলাম। আইসোটোপগুলো কী হয়, একই মৌলের পরমাণু হয়, গেল প্রথম কথা। ঠিক আছে, নেক্সট এটা দেখো সবকটা কার্বন নিচ্ছে, আমরা কার্বনের মাঝখানে অন্য কোনো মৌল ঢুকাইনি, না পটাশিয়াম ঢুকিয়েছি, না সোডিয়াম ঢুকিয়েছি, না জিঙ্ক ঢুকিয়েছি, না এনি অধাতু ঢুকিয়েছি, কোনো সালফার ফসফরাস কিছু ঢোকায়নি। কার্বনেরই তিনটের মধ্যে কম্পেয়ার হচ্ছে। এর যে ভর সংখ্যা, ঠিক আছে, এর যে ভর সংখ্যা সেটা আলাদা হয়। ভর সংখ্যা কোনগুলো, ওপরেগুলো ভর সংখ্যা। যদি এর ভর সংখ্যা এই হয়, প্রোটন সংখ্যা কিন্তু এদের সব এক, প্রোটন সংখ্যা সব 6 করে, প্রোটন সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার, সব কি সব 6 করে, মানে জেড, সব কি সব জাল যেটাকে বললাম, সব 6 করে। তাই তুমি বলো এখানে নিউট্রন কত বেরোবে, এখানে নিউট্রন বেরোবে 6, এখানে নিউট্রন কত বেরোবে, এখানে নিউট্রন বেরোবে 7, এখানে নিউট্রন কত বেরোবে, এখানে নিউট্রন বেরোবে 8। তার মানে কী বুঝলাম আমরা, ভর সংখ্যা আলাদা এবং নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা এক। এই ধরনের পরমাণু মানে একই মৌলের পরমাণুর যে কম্বিনেশন তাকে বলা হয় একে অপরের আইসোটোপ। তো 13 যে সমস্থানিকের পারমাণবিক ভর 13ই আসবে আমাদের। ক্লিয়ার হয়েছে আশা করি, কারণ ভর সংখ্যা আমাদের 13 এখানে।
চলো পরেরটাতে। পরের প্রশ্ন, নিচের কোনটি দ্বিখণ্ডন বা বাইনারি ফিউশন দ্বারা বংশবিস্তার করে? দ্বিখণ্ডন বা বাইনারি ফিউশন কাকে বলা হয়? বাইনারি ফিউশন হচ্ছে এমন ফিউশন যেখানে আমরা দেখেছি যে এটা একটা অযৌন জনন পদ্ধতি। কি পদ্ধতি? এটা একটা অযৌন জনন পদ্ধতি। এটা গেল প্রথম কথা, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখেছি? নেক্সট আমরা দেখেছি যে এই পদ্ধতি অনেক টাইপের হয়। বহু জনন মানে বহু দ্বিখণ্ডন হয় আর দ্বিখণ্ডন হয়, মাল্টিপল ফিউশন হয় আর বাইনারি ফিউশন হয়। তা আমরা দেখেছি যে যখন বাইনারি ফিউশন একটা ছন্দবদ্ধভাবে হচ্ছে তখন সেখানে কি হচ্ছে, সেটা দুটো সমান পার্টে সেটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান সোজারিতে ভাগ হচ্ছে, যেমন লিসমেনিয়ার ক্ষেত্রে হয়। লিসমেনিয়ার ক্ষেত্রে কি হয়, এটা এই বরাবর দুটো সমান পার্টে ফ্লাজেলা থাকে এবং দুটো সমান পার্টে এ কিন্তু ভাগ হয়ে যায়। লিসমেনিয়া একটা থেকেই দুটো সমান পার্ট হয় এবং এটাকে তোমাদের একটা স্পেসিফাইড সোজারিতিতে ভাগ হয় বলে বলা হয়। তো অ্যান্সার আমাদের কী হবে? লিসমেনিয়া। গোলাপ, লিলি, প্রজাপতি। প্রজাপতির ক্ষেত্রে আমরা দেখেছি এটা যৌন প্রজনন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে, ঠিক আছে। এরাও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে। কেন? কারণ এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদরা সব সেক্সুয়াল রিপ্রোডাকশনেই অংশগ্রহণ করে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে? প্রজাপতি, সরি লিসমেনিয়া। লিসমেনিয়া ডোনোভানি, কালাজ্বরের জীবাণু। পরেরটায় চলো। পরের প্রশ্ন, প্রাণীদের অ্যানারোবিক শ্বসনে কি উৎপন্ন হয়? দেখো তিন টাইপের হয়, একটা হচ্ছে অক্সিজেন ছাড়া, একটা হচ্ছে অক্সিজেনের অভাব, ঠিক আছে, আর দুই হচ্ছে এখানে লিখছি অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে যেটাকে সেটাকে বলা হয় অ্যারোবিক, ওকে। আর অক্সিজেন ছাড়া যেটা সেটাকে বলা হয় অ্যানারোবিক, অ্যানারোবিক। আর অক্সিজেনের অভাব যেটা সেটাকে বলা হয় ল্যাক অফ অক্সিজেন। বেসিক্যালি সেটা এর ইংলিশ হয়, এটার কোনো নাম অ্যাকচুয়ালি নয়। এটাকে কী বলে? এটাকে বলা হয় ল্যাক অফ অক্সিজেন। তো অক্সিজেনের সাথে অ্যারোবিক, না হলে অ্যানারোবিক। দেখো অ্যাকচুয়ালি যখন অ্যানারোবিক সিচুয়েশান তৈরি হয় তখন সেখানে তৈরি হয় ইথানল। কি তৈরি হয়? ইথানল, ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড এবং তোমাদের হাইড্রোজেন। সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই পয়েন্ট টু নোটেড, এই পয়েন্টে এখানে কোথাও ইথানল দেওয়া নেই। এখানে এইটাকেই অ্যানারোবিক সিচুয়েশান বলেছে। কোনটাকে বলেছে? একবার দাগিয়ে দিই তোমাদের। এই সিচুয়েশানটাকেই, যে এটাকেই তোমাদের অ্যানারোবিক সিচুয়েশান বলেছে। আর এই সিচুয়েশানেই একমাত্র ল্যাকটিক অ্যাসিড আমরা পাই। কী অ্যাসিড পাই আমরা? ল্যাকটিক অ্যাসিড পাই। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? এইটা হবে। আর প্রাণীদের ক্ষেত্রে কেন বলেছে? কারণ এটা প্রাণীদের পেশি কোষেই নর্মালি এটা উৎপন্ন হয়, ঠিক আছে। গ্লুকোজের অসম্পূর্ণ দহন হয় এবং যার ফলে, কারণ দেখো অক্সিজেন নেই, অক্সিজেন অভাব ঘটছে, তার ফলে অসম্পূর্ণ দহন হবে। গ্লুকোজ এক ধরনের হাইড্রোকার্বন, ঠিক আছে। তো যার অসম্পূর্ণ দহন হচ্ছে, অ্যাকচুয়ালি C6H12O6ও থাকে, তো যার ফলে অসম্পূর্ণ দহন হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, পুরোপুরি এটা উৎপন্ন করছে না। ল্যাক অফ অক্সিজেনের প্রভাবে এটা কি উৎপন্ন করছে? তোমাদের পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে, ঠিক আছে। কোথায় আছে দেখে নেবো। আচ্ছা, আরেকটা জিনিস, এই জায়গায় হাইড্রোজেন অ্যাকচুয়ালি নয়, শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তোমাদের শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, শক্তি উৎপন্ন হয়। ইথানল উৎপন্ন হয়, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে শক্তি, এনার্জি উৎপন্ন হয়। এইটা তোমাদের হবে। রিয়েলি সরি ফর দ্যাট। এবার কোথায় আছে চলো একবার দেখে নেবো। এই যে এই পার্টটা একবার ভালো করে দেখো, এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে গ্লুকোজ যেটা 6 কার্বনযুক্ত মৌল, সেটা সাইটোপ্লাজমে পাইরুভেটে ভাঙে এবং পাইরুভেট থেকে তার অসম্পূর্ণ দহন হলে উৎপন্ন হয় তোমাদের একদম লাস্টের পার্টটায় দেখো, একদম ফার্স্টের পার্টটায় দেখো, দেখতে পাচ্ছ ইথানল 2 কার্বনযুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন হচ্ছে। অক্সিজেন যখন অভাব ঘটছে তখন ল্যাকটিক অ্যাসিড আর শক্তি উৎপন্ন হয়, যেটা 3 কার্বন মৌল। আর যখন অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে তখন সেটা কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবং পূর্ণ শক্তি উৎপন্ন হয় কোথায়? যখন অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজের বা পাইরুভেটের সম্পূর্ণ দহন হয়, যেটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং শক্তি উৎপন্ন হয় এবং এটা সর্বোচ্চ শক্তি দেয়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্টে কোথায় আছে? এটা ক্লাস 10-এর যে লাইফ প্রসেস আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা আছে, পরেরটা মানে পার্টটা আছে। চলো, পেডে আমি যখন তোমাদের পড়িয়েছিলাম আমি এই কথাটা খুব ভালো করে বলেছিলাম যে সরীসৃপদের যে ডিমের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ তারা পুরুষ হবে না স্ত্রী হবে, সেটা ডিপেন্ড করে তোমাদের টেম্পারেচারের উপরে। এবং এটা তোমাদের কোথায় আছে? বংশগতির যে চ্যাপ্টার আছে তাতে তোমাদের এই পার্টটার কথা কিন্তু দেওয়া আছে এবং এটা নিয়ে আমি ডিফারেন্ট একটা ভিডিও করে দিয়েছিলাম যে এর ওপর কোশ্চেন্স আসতে পারে বলে। দেখো তার থেকে কোশ্চেন্স কিন্তু এসছেও। তো অ্যান্সার আমাদের কী হবে? এটা অ্যান্সার তোমাদের হবে তাপমাত্রা। টেম্পারেচার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার।
হুইচ এনভায়রনমেন্টাল কন্ডিশন এফেক্টস দ্য জেন্ডার অফ দ্য রেপটাইল এগস, সেটা হবে তোমাদের টেম্পারেচার। ওকে, পরেরটা চলো। কোষ অঙ্গাণু থেকে একদম ইজি প্রশ্ন একটা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মানে আমি রেখেছি এটিপি কোন কোষাঙ্গন থেকে তৈরি হয়। এটা এক্সপেক্টেড কোশ্চেন্স, কিন্তু তোমরা বুঝতে পারছো আশা করি। এত সহজ প্রশ্ন দেওয়ার কোনো মানেই হয় না, বাট দিচ্ছে তো আমরাও করাচ্ছি। এটিপি কোন কোষাঙ্গ থেকে তৈরি হয়? কারেক্ট আনসার তোমাদের মাইটোকন্ড্রিয়া হবে। ঠিক আছে, আমরা যে আগেই দেখলাম যে গ্লুকোজ সেখান থেকে তোমাদের উৎপন্ন হয় পাইরুভেট। ঠিক আছে, কি উৎপন্ন হয়? পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডও বলতে পারো। সেটা যখন কোষের মাইটোকন্ড্রিয়ায় যায় তখন সেটার পরিপূর্ণ দহন হয়। তখন সেটার কী হয়? তখন সেটা কী হয়? পরিপূর্ণ দহন হয়। কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। এবং পরিপূর্ণ দহনের ফলেই সেখানে কিন্তু তোমাদের কী উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, জল এবং এনার্জি, অর্থাৎ শক্তি তোমাদের রিলিজড হয়। বোঝাতে পারলাম আমি? তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? কারেক্ট অ্যান্সার আমাদের এনার্জি। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? মাইটোকন্ড্রিয়া। চলো নেক্সট। HCl এবং NaHCO3 এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? দেখো HCl হচ্ছে তোমাদের একটা অ্যাসিড, ঠিক আছে, আর NaHCO3 এটা বেসিক্যালি একটা ক্ষার, ঠিক আছে। তো আমরা নর্মালি দেখেছি যে অ্যাসিড ক্ষারের যখন বিক্রিয়া হয় তখন লবণ আর জল উৎপন্ন হয়। তো এক্ষেত্রে বেসিক্যালি লবণ আর জল উৎপন্ন তো হবে, কিন্তু একটা এক্সট্রা পার্ট এখানে থাকবে। কি? দেখো এই আমি লিখেও দিচ্ছি, HCl এবং NaHCO3 যখন হয় তখন খেয়াল করো এখানে এই এইচ জুড়বে, সো H2 উৎপন্ন হবে, আর CO3 এর একটা ও এখানে চলে যাবে, সো এইটা জল উৎপন্ন হয়ে গেল। আর আমরা দেখলাম N এর সঙ্গে Cl অ্যাড হবে, তো NaCl অ্যাড হবে, এখানে তৈরি হবে, সেটাও তৈরি হবে, এটাই লবণ, বেসিক্যালি এই লবণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু দেখো একটা CO2 পড়ে আছে এখানে, ও তো এখানে চলে আছে কিন্তু একটা CO2 এখানে পড়ে আছে, তো এখানে কিন্তু একটা CO2 আসবে, অর্থাৎ একটা গ্যাস কিন্তু এখানে আসবে। তো কারেক্ট আনসার আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইড হবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন্স। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, যদি গঠিত প্রতিচ্ছবির উচ্চতা বস্তুর উচ্চতা 3 গুণ হয় এবং ফোকাস দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তবে প্রতিচ্ছবি দূরত্ব কত? দেখো নর্মালি আমরা এখানে এটাকে সৎ ধরে করি আর অবতল দর্পণ ধরে করি, কারণ এটার তো বহুত স্পেসিফিকেশান হয়, কারণ অবতল দর্পণেও বড় প্রতিবিম্ব সদস্য দুটি হতে পারে, আবার উত্তল লেন্সেও হতে পারে, সেই জন্য আমরা এই দুটোকে ধরে করি। দেখো আমরা যখন এখানে আমরা অবতল দর্পণ ধরেছি তো ফোকাসকে আমরা নেগেটিভ ধরে নেবো, যেহেতু ফোকাসের ভ্যালু দেওয়া আছে এটাকে আমরা নেগেটিভ ধরে নেবো, আর কোনো কিছুর ভ্যালু আমরা নেগেটিভ পজিটিভ নেবো না, কারণ কোনো কিছু ভ্যালু রিয়েলে দেওয়া নেই, তাই। ঠিক আছে, তো আমরা এখানে কাজ করি, আমরা যদি করি আমরা দেখতে পাচ্ছি এখানে কি যে আমাদের যদি হয়, আচ্ছা আরেকটা জিনিস, আমরা যেহেতু তোমাদের এই যে ইউ এর রেসপেক্টে ভি এর ভ্যালু বার করবো, তো ইউকে আমরা না দেওয়া থাকলেও নেগেটিভ ধরে নেবো, কারণ বস্তু উচ্চতা বস্তু দূরত্ব অলওয়েজ আমাদের কী হয়? নেগেটিভ হয়। ঠিক আছে, তুমি না ধরতেও পারো, অসুবিধা কিছু নেই, তুমি ইউ না ধরলেও তোমার এখানে নেগেটিভই আসবে, তো ইউকে তুমি নাও ধরতে পারো, ইউকে নেগেটিভ নাও ধরতে পারো, কারণ নর্মালি কী হয়, আমরা যখন কোনো ভ্যালু দেওয়া না থাকে, নিউমেরিক ভ্যালু অর্থাৎ সংখ্যায় ভ্যালু, তখন আমরা সেটাকে নেগেটিভ না পজিটিভ ধরি না, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা যেখানে কাজ করি আমরা ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কী জানি? -v/u, এটা আমরা জানি, এটা হচ্ছে ফর্মুলা, আর সেইটা ইকুয়াল টু আমরা কী নেবো? -3/1। তোমরা বলছো স্যার মাইনাস কেন দেবেন? কারণ সৎ প্রতিবিম্বের উচ্চতা নেগেটিভ হয়, তাই আমরা জানি সৎ প্রতিবিম্বের হাইট নেগেটিভ হয়, কারণ সৎ প্রতিবিম্ব উল্টো হয়, উল্টো হাইট নেগেটিভ হয়। 3 গুণ মানে কি? বস্তু উচ্চতা 1 আর প্রতিবিম্ব উচ্চতা তার 3 গুণ হবে, তো ওপরে আমাদের ইমেজ হাইট বা অবজেক্ট হাইট হয়। ঠিক আছে, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কেটে গেলে আমাদের ভি এর মান আমাদের এখানে 3u আসছে। এইটা পজিটিভ কেন আসছে আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা ওই যে নেগেটিভ ইউকে ধরিনি, তাই। তো তোমরা একটা কাজ করো, ইউকে নেগেটিভই নাও। কেন বলছি শোনো, আমি আগের যেটা বললাম সেটাকে ক্যান্সেল করছি। এর কারণ হচ্ছে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ডাইরেক্ট ভ্যালু বার করতে বলে তখন নেগেটিভ পজিটিভ ধরে নেওয়াই ভালো। কেন? তাতে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে। নর্মালি আমরা করি না, নিউমেরিক ভ্যালু যদি না দেওয়া থাকে নর্মালি আমরা নেগেটিভ নেই না, অঙ্কই বলে দেয়। কিন্তু যখন অঙ্কেই একটা অজ্ঞাত রাশি আর একটার ওপর নির্ভরশীল, তখন যেটার ওপর নির্ভরশীল হচ্ছে সেটাকে আমরা নেগেটিভ না পজিটিভ ধরে নিয়ে চলবো। তাতে কী হবে? তাতে ভি এর ভ্যালুটা এক্স্যাক্টে আসবে। এখানে আমরা যদি একটা এখানে নেগেটিভ নেই ইউ, এই নেগেটিভটা এই নেগেটিভ সঙ্গে কেটে গেছে, ঠিক আছে, তো এই ইউ এর নেগেটিভ একে গিয়ে কী করে দেবে? নেগেটিভ করে দেবে। তো ভি এর মান নেগেটিভ আসাই উচিত, আর তাই এসে এটা এই কারণে এসে ইউ এর মান আমাদের নেগেটিভ নিয়েই চলতে হবে। কনসেপ্টটা বোঝালাম? এবার চলো করা যাক। দেখো এবার আমরা ফর্মুলা ইউজ করবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো পরিষ্কারভাবে যে
আমাদের এখানে ভি এর মান আমাদের কত -3/u, আর ইউকে আমরা নেগেটিভ নিয়েছিলাম তো ইউ নেগেটিভ হয়ে যাবে। এফ এর মান আমাদের কী আছে, নেগেটিভে থাকবে -12, কারণ ইউ এফ তো অলরেডি দেওয়া আছে, এটা নেগেটিভই নিতে হবে আমাদের। এখান থেকে আমরা কী পাচ্ছি 3u, ওপরে আমরা কী পাচ্ছি, ওপরে আমরা 4 পাচ্ছি, নেগেটিভে পাচ্ছি, সেটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি এখানে 12 পাচ্ছি। এখানে এটা দিয়ে এটাকে কাটলে কী হচ্ছে আমাদের 4 আসছে, দেখো না এখানে এটা দিয়ে কাটলে কী হচ্ছে আমাদের 4 আসছে, ঠিক আছে। তো 4 4 কী হচ্ছে আমাদের 16। তো ইউ এর যে মান আমরা পাচ্ছি, নেগেটিভ নেগেটিভ কেটে যাচ্ছে, তো 4 4 কী পাচ্ছি আমরা 16। এটা কেন হয়েছে, নেগেটিভটা পজিটিভ কেন হলো, কারণ এই জায়গায় আমরা ইউ এর মান নেগেটিভ বাই চান্স ধরে নিয়েছিলাম, কিন্তু ইউ এর মান তো নেগেটিভ না ধরে করা উচিত, কারণ ইউ তো এখানে দেওয়া নেই, সেই জন্য এখানে ইউ এর মান পজিটিভ এসছে, কিন্তু আমরা এটা বাই ডিফল্ট জানি ইউ এর মান নেগেটিভই আসা উচিত, কিন্তু এই সূত্রটাকে আমরা এখানে বসালে আমরা ভি এর অ্যাকচুয়াল মান পেয়ে যাবো, সেটা আমি কত আমাদের 48, কারণ ইউ এর মান যখন আমরা এখানে 16 বসাবো 48 পাবো, তো কারেক্ট আনসার আমাদের কী হবে 48, অর্থাৎ আমাদের যে প্রতিবিম্ব সেটা 48 দূরে দাঁড়াবে। নেগেটিভ কি বলে দিচ্ছে, নেগেটিভ বলে দিচ্ছে এই যে চিত্রটা এটা দর্পণের আমাদের লেফট সাইডে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। মনে রাখবে বস্তু উচ্চতা যখন নেগেটিভ তখন সেটা সৎ, আর বস্তু দূরত্ব যখন নেগেটিভ তখন সেটা লেফট সাইডে উৎপন্ন হচ্ছে, এটাই বলে। আমি একটু ভুল বললাম, প্রতিবিম্ব উচ্চতা যখন নেগেটিভ তখন বুঝবো সেটা সৎ, আর প্রতিবিম্ব দূরত্ব যখন নেগেটিভ তখন বুঝবো সেটা লেফট সাইডে উৎপন্ন হচ্ছে, কার, দর্পণের, ঠিক আছে। চলো পরেরটাতে নেক্সট প্রশ্ন দেখো, বলছে +5 ডায়াপ্টার, দেখো +5 ডায়াপ্টার যুক্ত লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত। +5 ডায়াপ্টার মানে তার ফোকাস ছিল সেটাও কিন্তু পজিটিভ ছিল, আর ফোকাস কোন লেন্সের পজিটিভ হয়, আমরা জানি উত্তল লেন্সের পজিটিভ হয়, দ্যাট মিনস এটা উত্তল লেন্সের কথা বলা হচ্ছে, এটা এক্সট্রা পার্ট তোমাদের জাস্ট বলে দিলাম, এরকম ধরনের কোশ্চেন দিয়ে যদি বলে যে কোন লেন্স তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা জানি ফোকাসের সাথে ডায়াপ্টারের, বা তুমি বলতে পারো পাওয়ারের সাথে ফোকাসের কী রিলেশন, পাওয়ারকেই ডায়াপ্টার দিয়ে লেখা হয়, কী রিলেশন 1/f, ঠিক আছে। তো এখানে আমাদের ডায়াপ্টার কত বলেছে +5, সেটা ইকুয়াল টু কী হবে আমাদের 1/f। প্রবলেম হচ্ছে এই যে আমাদের ফোকাস লেন্থ থাকে সেটা আমাদের কিসে থাকে, মিটারে থাকে, ঠিক আছে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে মিটারও দেওয়া আছে, অসুবিধাও কিছু নেই। তো এখানে কী হবে, বেসিক্যালি এফ ওদিকে চলে যাবে এবং 1/5 হয়ে যাবে, ঠিক আছে। তো 1/5 মানে কি 0.2, তো এইটা আমাদের অ্যান্সার হবে, এত মিটার কোথায় আছে, এই যে। ওকে নেক্সট পরেরটা চলো। পরের প্রশ্ন, দূরের বস্তু স্পষ্ট দেখা না গেলেও কাছের বস্তু স্পষ্ট দেখলে সেই চোখের ত্রুটিকে কি দেখা যায়, মানে কাছেরটা ভালো, তোমাদের মনে করে দেখো আমি তোমাদের বলেছিলাম কাছেরটা ভালো কিন্তু দূরেরটা খারাপ, তো কাছেরটা ভালো মানে দূরেরটা খারাপ, আর কাছেরটা ভালো মানে ছোটো, তো মানে মায়োপিয়া। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে মায়োপিয়া। এইভাবে মনে রাখতে পারো যে লেন্থ, এই লেখাটার লেন্থ হচ্ছে ছোট, তার মানে কাছের জিনিস ছোট দেখায়, বা এরকম বলতে পারো যে কাছেরটা ছোট। আমি এভাবে মনে রাখি বেসিক্যালি যে এটা দেখতে ছোট, মায়োপিয়া লেখাটা ছোট, আর হাইপারমেট্রোপিয়া লেখাটা বড়। সো বড় মানে দূরেরটা ভালো, আর ছোট মানে কাছেরটা ভালো। সো কাছেরটা ভালো, এটা মায়োপিয়াতে হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, নিকট দৃষ্টি দোষ, ঠিক আছে। অর্থাৎ যার নিকট দৃষ্টি ভালো কিন্তু দূরের দৃষ্টি খারাপ, তো কারেক্ট অ্যান্সার আমাদের মায়োপিয়াই হবে কিন্তু। ওকে চলো পরেরটা। নেক্সট প্রশ্ন, ডিম্বাণু কীভাবে ডিম্বাশয় থেকে গর্ভাশয়ে পৌঁছায়। তো এটা তো আমি তোমাদের এক্সট্রা পার্ট হিসেবে আলোচনা করে দিয়েছিলাম। এই যদি আমাদের ডিম্বাণু হয়, আমরা জানি এখানে থাকে হচ্ছে আমাদের কি ফিমব্রাই, আর ফিমব্রাইয়ের সাথে কার যুক্ত থাকে, কোনটা যুক্ত থাকে ফিমব্রাইয়ের সাথে, ফিমব্রাইয়ের সাথে যুক্ত থাকে তোমাদের হচ্ছে ফিলোপিয়ান টিউব। এই ফিলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এখান থেকে ডিম্বাণু বেরিয়ে ফিলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে কিন্তু কোথায় যায়, জরায়ুতে যায়। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, ফিলোপিয়ান নল বা ফিলোপিয়ান টিউব। চলো পরেরটাতে বলছে যে কাজ শূন্য কখন হয়, ওয়ার্ক কখন শূন্য হয়, যখন স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট 0 হয়। তোমাদের যে ওয়ার্কের ফর্মুলা আছে, ওয়ার্ক সেটা ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু সরণ, বল ইন্টু সরণ ইন্টু কস থিটাও হয়, ঠিক আছে, ইন্টু কস থিটা হয়। তো যখন কোনো সরণই ঘটছে না তখন তো এটার মান 0ই হবে, তুমি সেই যাই দিয়ে গুণ করো না কেন, 0-র সঙ্গে যাই গুণ করো না কেন সেটা 0ই হয়ে যাবে, ঠিক আছে। তবে সরণ থাকলেও কিন্তু ওয়ার্ক 0 হতে পারে, কেন, কারণ দেখো সরণের কোণের ওপর নির্ভর করে, ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা, এই কস থিটার মান যদি cos 90 হয়, cos 90-র ভ্যালু কিন্তু 0 হয়, তখন এই পুরো ভ্যালুটাও কিন্তু 0 করে দেয়। তো এটাও একটা কেস যেখানে আমরা দেখতে পাই যে তুমি ফোর্স যেদিকে প্রয়োগ করছো, পয়েন্ট টু বি নোটেড, ফোর্স যেদিকে প্রয়োগ করছো তার নিরিখে যদি বস্তুর সরণ
তার নিরিখে যদি বস্তুর সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এদিকে ফোর্স প্রয়োগ করছে বস্তুর সরণ 90 ডিগ্রি, তখন এটা কস থিটা, আর কস থিটার মান 0 হয়, দ্যাট মিনস এখানেও কিন্তু আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবে, ওয়ার্ক এই কেসেও কিন্তু 0 হতে পারে। তো অ্যান্সার উড বি দিস, এই কোশ্চেন সেই হিসাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে মধুর উৎপাদন বাড়ানোর সেরা পদ্ধতি কোনটা? হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস টু ম্যাক্সিমাইজ দ্য প্রোডাকশন অফ হানি? শুধু চিনি খাওয়ানো? দেখো, চিনি যদি খাও, চিনি হচ্ছে আর্টিফিশিয়াল সুগার, যেটা আমাদের বাড়িতে আসে। সো ওখান থেকে তুমি যদি শুধু চিনি কেবলমাত্র খাওয়াও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে রিয়েল হানি কিন্তু প্রডিউস হবে না, কারণ রিয়েল হানি কিন্তু ফুলের মধু থেকেই হয়। তো এটা কারেক্ট অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে বারবার বিরক্ত করা। যদি বারবার তুমি বিরক্ত করো, ঠিক আছে, তাহলে তোমাকে কামড় খেতেই যাবে, কিন্তু অন্য উপায়ে, যেটা কিনা মৌমাছিতে তাড়ানোর জন্য ব্যবহার করা, সেরকম কোনো পদ্ধতি ব্যবহার করলে মৌমাছি থাকবেই না, ফলে মধু উৎপন্ন হবে না। নেক্সট হচ্ছে ফুলের কাছে রাখা। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। যদি তুমি ফুলের কাছে মৌমাছিকে রাখো, কিপিং দ্য বি হাইভস নিয়ার দ্য ফ্লাওয়ারিং পয়েন্ট, তাহলে কী হবে, ফুল থেকে দ্রুত মধু সংগ্রহ করে ওরা ফিরে আসবে, ওদের এনার্জিও বাঁচবে, এবং ওই এনার্জি ওরা মধু তৈরিতে কাজে লাগাতে পারবে। ছাওয়ায় রাখা, এটা ততটা নেসেসারি নয় যতটা এটা। তো সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরেরটা। কোথা থেকে দেওয়া হয়েছে, কোথা থেকেও দেওয়া হয়নি। এনসিইআরটিতে কোথাও এ নিয়ে কোনো কোশ্চেন্সের, এই কোশ্চেন্সটার উপর বেস করে কোনোরকম কোনো কিন্তু নেই, কি বলে, কোনোরকম কোনো কিন্তু বলতে পারো ইনফরমেশান নেই। তুমি যদি 9-এর, যেটা তোমার খাদ্য প্রক্রিয়াকরণ চ্যাপ্টার তোমরা বলছো, ওই অধ্যায়তে তোমরা যদি যাও, একদম শেষ যে তোমাদের প্যারা, সেটাতে আছে মৌমাছি পালন, ওখানেও কিন্তু এটা নিয়ে কিচ্ছু দেওয়া নেই। কী বললাম, বোঝা গেল? তোমরা চাইলে পড়ে নিতে পারো, ওখানেও কিচ্ছু দেওয়া নেই। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে কার্বনের কোন বৈশিষ্ট্যের জন্য কার্বনের আইসোমার দেখা যায়, সমসূত্রক দেখা যায়? দেখো, সমসূত্রক শব্দটা যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ একই সূত্রে গাঁথা আছে এরকম একটা বিষয়কে আমরা সমসূত্র বলি, এবং সেখানে আমরা দেখব কার্বনের অণুগুলো কিন্তু একে অপরের সাথে বন্ড তৈরি করতে পারে, এবং একটা লম্বা হাইড্রোকার্বন চেন তৈরি করতে পারে, এবং প্রত্যেকটার সঙ্গে আবার নতুন নতুন হাইড্রোকার্বন অ্যাড হতে পারে, এবং এই যে সজ্জা, এই সজ্জাকে ডিফারেন্টভাবে সাজানো যেতে পারে। ঠিক আছে, তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে? অ্যান্সার তোমাদের হবে হচ্ছে এইটা, শৃঙ্খল বা সামথিং রয়েছে, ইংরাজি তোমাদের হয় ক্যাটিনেশন। কী হয়? ক্যাটিনেশন। দিস ইজ দ্য বেসিক কারণ, যে কারণে আমরা প্রচুর পরিমাণ হাইড্রোকার্বন যৌগের আইসোমার দেখতে পাই। বোঝাতে পারলাম? দিস ইজ দ্য বেস্ট রিজন। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী? অ্যান্সার তোমাদের কী হবে? অক্সিন। আমরা জানি আমাদের যে মূলের বৃদ্ধি এবং আমরা জানি আমাদের যে কাণ্ডের বৃদ্ধি, দুটো বৃদ্ধির ক্ষেত্রেই আমাদের কিন্তু অক্সিন ইম্পর্ট্যান্ট। অক্সিন কী হয়, যে তোমাদের এপিক্যাল মেরিস্টেম হয়, সেই এপিক্যাল মেরিস্টেমের একদম মাথায় অবস্থান করে, কাণ্ডেও অবস্থান করে এবং মূলেও অবস্থান করে, এবং এর ফলেই যেদিকে সূর্যের আলো পড়ে তার বিপরীত দিকে অক্সিজেন বৃদ্ধি পায়। তার ফলে এই যে এর ডগাটা কী হয়, যেদিকে সূর্যালোক সেদিকে বেঁকে যায়, এদিকে যত বৃদ্ধি পাবে তত এদিকে ফুলে যাবে, আর ফুলে গেলে কী হবে, এটা বেঁকে যাবে, আর বেঁকে কোন দিকে যাবে, তোমাদের এই যে সূর্য আছে তার দিকে বেঁকে যাবে। তো কারেক্ট আনসার এখানে কী হবে? অক্সিজেন হবে। বলছে ফ্লেমিংয়ের ডান হাত নিয়ম বা ডান হস্ত নিয়ম, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইউজ করলে আমরা কোন জিনিস জানতে পারি? দেখো, আমাদের যে থ্রাস্ট বা মোশন আছে সেটা আমাদের বুড়ো আঙুল দিয়ে প্রকাশ পায়, মানে বল। আমি এখানে তোমাদের একটু কালো কালিতে লিখে দিই। আমাদের যে বল আছে, থ্রাস্ট বা মোশন, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হবে গতিও সেদিকে হবে, সেই জন্য এখানে থ্রাস্ট লেখা আছে। এখন এই থ্রাস্ট কেন লেখা আছে? কারণ আমরা জানি যে কোনো দিকে যদি আমরা লম্বভাবে কোনো বল প্রয়োগ করি তাকে আমরা ঘাত বল বলি বা থ্রাস্ট বলি। ঠিক আছে, তো থ্রাস্ট এক টাইপের বল, ওই জন্য এখানে বল শব্দটা লেখা আছে, কিন্তু ইংলিশে দেখবে থ্রাস্ট লেখা আছে। ঠিক আছে, তো বল বা গতি। নেক্সট হচ্ছে আমাদের যে তর্জনী হয় সেটা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, আর আমাদের যে কারেন্ট হয় সেটা আমাদের মিডল ফিঙ্গার বা মিড ফিঙ্গার দিয়ে প্রকাশ পায়। ঠিক আছে, এবং এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের 90 ডিগ্রি করে কিন্তু অ্যাঙ্গেল থাকে, প্রত্যেকটার মধ্যে 90 ডিগ্রি। এটার সঙ্গে এটারও কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এটার সঙ্গে এটার যেমন থাকে, এই কমলার সঙ্গে এই দাগটার যেরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এটার সঙ্গে এটারও 90 ডিগ্রি থাকবে, এটার সঙ্গে এটারও কি থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু তোমাদের থাকবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ব্যাপারটা, ছবিটাকে ক্লিয়ার রাখার জন্য, বাট আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্যাপারটা কীভাবে কাজ করে। ওকে, এখানে অ্যান্সার কী বলেছে দেখো, কী কী হবে তোমাদের বলেছে এক্স্যাক্টলি। বলেছে যে বিদ্যুৎ ধারার মাত্রা। দেখো, বিদ্যুৎ ধারার মাত্রা জানা যায় না, বিদ্যুৎ ধারার ডাইরেকশন জানা যায়, দিক নির্দেশ জানা যায়। তো এইটা কিন্তু রং, যে বিদ্যুৎ ধারার মাত্রা জানা যায়,
মাত্রা নয়, ডাইরেকশন জানা যায়, দিক নির্দেশ। বলতো ডাইরেকশন অফ কারেন্ট, ইয়েস। মাত্রা, নো। তারপর হচ্ছে প্রবর্তিত ধারার দিশা, ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট, এটা কিন্তু কারেক্ট। এই যে এখানে কারেন্ট প্রডিউস হচ্ছে, এটা কিন্তু ইনডিউসড কারেন্ট হয়। কেমন কারেন্ট হয়? ইনডিউসড কারেন্ট। ইনডিউসড কারেন্ট মানে কি? ইনডিউসড কারেন্ট মানে হচ্ছে ম্যাগনেট দ্বারা কারেন্ট তৈরি। ম্যাগনেট দ্বারা কারেন্ট তৈরির ফলে যে কারেন্ট তৈরি হয় তাকে আমরা বলি ইনডিউসড কারেন্ট। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের কারেক্ট। প্রবর্তিত বলা হয় জন্য মানে যেটা দেওয়া হচ্ছে। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা ম্যাগনিটিউড জানা যায় না, এটা দিয়ে কখনো মনে রাখবে মান জানা সম্ভব নয়, ডাইরেকশন জানা পসিবল, এই জন্য এটা তীব্রতা বলেছে বলি কেটে যাচ্ছে। বৈদ্যুতিক না, রেজিস্ট্যান্স তো পাওয়াই যায় না, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটাতে। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে, আমার কাছে অনেকেই এটা নিয়ে কোয়ারিও করেছে। ঠিক আছে, এক তো আমাদের হোয়াটসঅ্যাপে এসছে, আর দুই ডাইরেক্ট যারা ফোনে প্রশ্ন অনেক সময় আমাদেরকে শেয়ার করে তারাও অনেক সময় এই কথাটা বলেছে যে স্যার আমরা ফর্মুলাই খুঁজে পাচ্ছিলাম না। দেখো, প্রথম কথা হচ্ছে ব্লিচিং পাউডারের ফর্মুলা এইটা হয়, আর এর নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এর নাম কি? এর নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। কী নামের? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এবার এনসিইআরটিতে কী ছিল? ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের ফর্মুলা দেওয়া ছিল। অক্সিক্লোরাইড, হাইপোক্লোরাইড দেখতে একরকম, শুধু ব্র্যাকেটটা থাকে না। ঠিক আছে, তো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড কিন্তু এটাকে বলা হয় অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম তো দেখতেই পাচ্ছে, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম তো থাকবেই, ঠিক আছে, তো অক্সিক্লোরাইড। পার্থক্য কী? দেখো, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, পয়েন্ট টু বি নোটেড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইডকে আমরা তোমাদের ব্লিচিং পাউডারই বলি নর্মালি। ক্যালসিয়াম হাইপোক্লোরাইডকে ব্লিচিং পাউডার এই কারণে এক্স্যাক্টলি বলা যায় না, তার কারণ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বেসিক্যালি ব্লিচিং পাউডার ছাড়াও আরও অনেক কিছু ওর মধ্যে থাকে, যদিও মেন কম্পাউন্ড হচ্ছে ওর ব্লিচিং পাউডার। ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের মেন কম্পাউন্ড হচ্ছে কি? ব্লিচিং পাউডার। এছাড়াও আরও অনেক কিছু ওর মধ্যে থাকে। কি কি থাকে একটু বলে দিই। অক্সিক্লোরাইডের মধ্যে যেটা আমি বললাম, অক্সিক্লোরাইডের মধ্যে হাইপোক্লোরাইড ঢোকানো থাকে। ঠিক আছে, আচ্ছা আমি উল্টো বলিনি তো, সরি ফর দ্যাট যদি উল্টো বলে থাকি, মানে যেটা বলতে চেয়েছি সেটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। অক্সিক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের মধ্যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত অবস্থায় থাকে, বোঝাতে পারলাম? মানে এর মধ্যে হাইপোক্লোরাইডও থাকবে, ঠিক আছে, হাইপো বলে লিখলাম। এছাড়া কি থাকবে তোমাদের? যদিও হাইপো বলে একটা সেপারেট কিন্তু জিনিস হয়, তার কথা বলছি আমি, হাইপোক্লোরাইডটাকে ছোটো করে হাইপো বলে লিখছি। এছাড়াও কি থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে ক্লোরাইড অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড। আর কি থাকে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ সবকটাই ক্যালসিয়াম হয়। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই তিনটে জিনিসের মিশ্রণ থাকে ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের মধ্যে, এবং এটাকেই ব্লিচিং পাউডার বলে এনসিইআরটি আগে ধরতো, এখন এটাকে লিখছে ব্লিচিং পাউডার আকারে, বোঝাতে পারলাম? তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আরেকটা জিনিসও করা যায়, এটাকে না আরেকভাবে লেখা যায়, সেটাও বলে দিই, যখন একদম কনফিউশন তৈরি হচ্ছে। এটাকে লেখা যায় CaOCl, এভাবেও লেখা যায় CaOCl। এটাও মনে রাখবে, ব্র্যাকেট অনেক সময় এখানে দেওয়া হয়, এভাবে লেখা যায় CaOCl। এই ফরম্যাটেও কিন্তু এটাকে লেখা যেতে পারে। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন, কোনটিতে খণ্ডীকরণ দ্বারা অযৌনজনন ঘটে? একবীজপত্রী, পত্রী হবে এটা, ঠিক আছে, একবীজপত্রী পুষ্প, এখানে আছে দ্বিবীজপত্রী পুষ্প, এখানে আছে নীল সবুজ শৈবাল, সব ফুল গাছ। তোমরা জানো যে অ্যালগি ছাড়া, অ্যালগিতেই একমাত্র আমরা জানি অযৌন জনন ঘটতে পারে, তাছাড়া বাকিগুলো হচ্ছে উন্নত প্রজাতির উদ্ভিদ, এগুলোতে কিন্তু অযৌন জনন ঘটে না, এরা সব যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে। তো অ্যান্সার আমাদের এখানে যা অপশান আছে সেই অনুযায়ী আমাদের অ্যালগি হওয়াই উচিত। ঠিক আছে, এই কিন্তু একমাত্র অযৌন জনন করতে পারে। পরেরটা চলো, বলছে পরাগ নালিকা বা পোলেন টিউবের কাজ কি? যখন এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি কি, আমাদের গর্ভমুণ্ড, ঠিক আছে, স্টিগমা। গর্ভমুণ্ডতে যখন আমাদের পরাগ এসে পড়ে, ধরো একটা পরাগ এখানে এসে পড়লো, গর্ভমুণ্ডতে এসে পড়লো, এটা পরাগ এসে পড়লো, তখন এই পরাগ থেকে কি হয়? একটা নালিকা তৈরি হয়। এই নালিকা কি হয়? সোজা যায় এবং গিয়ে গর্ভাশয় অবধি যায়, আর এই নালিকা পথেই কিন্তু পোলেন বেসিক্যালি কি করে? গর্ভাশয়ে পৌঁছতে পারে। ঠিক আছে, ওকে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়? পরাগ কণা তৈরি করা, নিষেকের জন্য পুরুষ গ্যামেটকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, টু ক্যারি দ্য মেল গ্যামেট টু দ্য ওভাম। চলো নেক্সট, পরের প্রশ্ন, যদি বৈদ্যুতিক পরিবাহী বা
প্রবাহবাহী, আচ্ছা, বৈদ্যুতিক প্রবাহবাহী তারকে চুম্বকের দুই মেরুর মাঝখানে আনা হয়, তবে চৌম্বক ক্ষেত্রের দিকের কি পরিবর্তন ঘটবে? ইন্টারেস্টিং কোশ্চেন্স। দেখো এখানে ভালো প্রশ্ন দিয়েছে যে যদি বৈদ্যুতিক প্রবাহী তারকে চুম্বকের দুই মেরুর মাঝখানে আনা হয়, দেখো এই হচ্ছে তোমাদের চুম্বকের মেরু, ঠিক আছে, ওকে, এই হচ্ছে তোমাদের চুম্বক, ওকে, এই হচ্ছে চুম্বক। এবার তোমাদের বলেছে একটা বৈদ্যুতিক পরিবাহী তার আছে, ধরো তারটাকে আমি এই কাজটা করে দিচ্ছি। একটা বৈদ্যুতিক পরিবাহী তার আছে, সেটাকে কী করা হলো, চুম্বকের মাঝখানে এই পয়েন্টে আনা হলো, ঠিক আছে। তবে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, এটা এইভাবে দেয়নি, তোমাদের বলেছে চুম্বকের দুই মেরুর মাঝখানে আনা হলো, শব্দের অর্থ হচ্ছে একটা তোমাদের এরকম করা আছে, আর একটা ধরো বলে দিচ্ছি এইভাবে করা আছে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এটাকে এই প্রশ্নটা এইভাবে দিয়েছে, কারণ এরকম একটা প্রশ্ন এনসিইআরটিতে আছে, তোমাদের এইভাবে দিয়েছে। তোমাদের এই হচ্ছে চুম্বকের একটা মেরু, ধরে নাও এটা হচ্ছে নর্থ, ওকে, এটা ধরে নাও নর্থ, আর এইটা হচ্ছে চুম্বকের আর একটা মেরু, এটা হচ্ছে চুম্বকের কি আর একটা মেরু, ধরে নাও এটা হচ্ছে তোমাদের সাউথ, দিস ইজ সাউথ। এর মাঝখান দিয়ে কোনো তার মনে হচ্ছে যাওয়াতে বলেছে, আমার যেটা ব্যক্তিগতভাবে পড়ে তো আমার এটাই মনে হচ্ছে, ঠিক আছে, মাঝখান দিয়ে কোনো তারকে এইভাবে তোমাদের নিয়ে যাওয়া হয়েছে, দিস ইজ দ্য তার, ঠিক আছে, তারকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার প্রশ্ন তোমাদের কি দিয়েছে দেখো, যদি এটা হয়, যদি এই কোশ্চেন্সটা হয়, কারণ দুটো চুম্বক দেওয়া হয়েছে, তাদের দুই মেরুর মাঝখানে দেওয়া আছে, বা এটাকে অশ্বক্ষুরক চুম্বক কল্পনা করতে পারো, নিচের দিকে আছে তোমাদের ইউটা, আর বা উপরে নর্থ, নিচে সাউথ, মানে উপরে নর্থ আর এই পাশে সাউথ রয়েছে। তোমাদের বলছে যে তাহলে কি দিকের কি পরিবর্তন হবে, চুম্বক ক্ষেত্রের দিক ডিরেকশন রিভার্স হবে, চুম্বক ক্ষেত্রের দিক বদলানো যাবে না, চুম্বক ক্ষেত্র শূন্য হয়ে যাবে, চুম্বক ক্ষেত্র অনিয়মিত হয়ে যাবে। দেখো এটা যদি এক্স্যাক্ট অ্যান্সার দিতে হয় তাহলে দুটো অ্যান্সার বেরোয়। আমরা যদি দেখি যে ম্যাগনেটিক ফিল্ডের যেটা কিনা বাইরের ম্যাগনেটিক ফিল্ড, কারণ এই ম্যাগনেট, এই যে নর্থ আর সাউথ, এদের তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে, এদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন আসবে না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ আউটার ম্যাগনেট, ঠিক আছে, বাইরের ম্যাগনেট, আমি এখানে লিখে দিচ্ছি বাইরের ম্যাগনেট, বাইরের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যদি বলা হয় নেট ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে কি কোনো পরিবর্তন আসবে, ইয়েস আসবে, মানে নর্থ থেকে সাউথের দিকে যায় ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো, আমরা নর্মালি তাই জানি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি হয়, নর্থ থেকে সাউথের দিকে যায়, কিন্তু যেই তুমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে এখানে ঢোকাবে, তখন এর কিন্তু একটা ব্যক্তিগত ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে, আর তাদের বল এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের উপর আসবে, এবং যার ফলে সেটা ইররেগুলার হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার মোস্টলি এখানে ডি হওয়া উচিত। আমার কথা বোঝাতে পারছি? এর অ্যাকচুয়াল যে তোমাদের মানে চিত্র হয়, সেটা তোমাদের আমি এখানে রেখে দিচ্ছি, একবার দেখো ভালো করে। দেখো এই হচ্ছে তোমাদের একটা চুম্বক, এই হচ্ছে তোমাদের নর্থ, এই হচ্ছে তোমাদের সাউথ। তো আমরা জানি নর্মাল পজিশানে কী হয়, নর্থ থেকে সাউথের দিকে যাবে চুম্বক লাইনগুলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের তোমাদের চুম্বক ক্ষেত্র। এই যে ভেতরে দেখতে পাচ্ছ পজিটিভ দেওয়া রয়েছে, এটা হচ্ছে তোমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর চারপাশে চুম্বক ক্ষেত্রগুলো এই অবস্থায় আছে। এবার এটাকে যখন এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের চিত্র নম্বর 1, এটা হচ্ছে চিত্র নম্বর 2, যখন 1 আর 2কে কম্বাইন করে দিচ্ছে তখন তৈরি হচ্ছে চিত্র নম্বর 3, যেটা হচ্ছে এখানে আঁকা আছে, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। কী হচ্ছে, নর্থ এদিকে, সাউথ এদিকে, দেখো এখানে নর্থ, এখানে সাউথ, দুটো মেরুর মাঝখানে রাখা হয়েছে। তখন ঘটনা যেটা ঘটছে ভালো করে দেখো, যেই তুমি এই নীল কালারটাকে এই কালোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, তখন দেখো এর ফোর্সে এগুলো বেঁকে যাচ্ছে, বা এর ফোর্সে এর ওপর লাগবে, তার ফলে দেখো অনিয়মিত, এখানে দেখো একটু উঁচু মতো আছে, এখানে স্ট্রেট আছে, এখানে আবার খানিকটা গোল হয়ে যাচ্ছে, এখানে আরও খানিকটা গোল হচ্ছে, এখানে দেখো কতটা লুপ তৈরি করেছে, আর এখানে দেখো খানিকটা লুপ তৈরি করছে, এখানে অল্প আবার স্ট্রেট হয়ে যাচ্ছে, অর্থাৎ অনিয়মিত কী হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখা যাবে। এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, ওকে। কিন্তু যদি বাইরের জিজ্ঞেস করে, যদি বাইরের চুম্বকগুলোর কী হবে, তো বাইরের চুম্বকগুলো কিন্তু চেঞ্জ হয় না। দেখো যাই হোক না কেন, সাউথ টু নর্থই কিন্তু তারা যাবে, সরি নর্থ টু সাউথই তারা যাবে, কারণ চুম্বক লাইনগুলো অলরেডি ম্যাগনেটের বাইরে নর্থ থেকে উৎপন্ন হয় এবং সাউথ দিয়ে প্রবেশ করে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, এটা খুবই কমন কোশ্চেন, বলছে একটা এপিক্যাল মেরিস্টেমের কাজ কি। দেখো এপিক্যাল মেরিস্টেম হচ্ছে একটা যে উদ্ভিদ হয় তার শীর্ষ ভাগে অবস্থান করে, আর এপিক্যাল মেরিস্টেমের মেইন কাজ হচ্ছে বিভাজিত হওয়া এবং উদ্ভিদের যে লেন্থ সেটাকে বাড়ানো। আর মনে রাখবে উদ্ভিদের পার্শ্ব অর্থাৎ পাশের দেশ মোটা হওয়ার যে ব্যাপার সেটা ঘটায় হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, আর পার্শ্বস্থ ভাজক কলা কিন্তু একটা গৌণ ভাজক কলা। উদ্ভিদের জন্মের প্রাথমিক অবস্থায় কিন্তু এই ভাজক কলা থাকে না, পরবর্তীকালে কি হয়, এই ভাজক কলা প্রাথমিক ভাজক কলা থেকেই উৎপন্ন হয়, ঠিক আছে। তো উদ্ভিদের প্রাথমিক ভাজক কলার মধ্যে একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, আর গৌণ ভাজক কলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমের মধ্যে পড়ে, বা মানে পার্শ্ব ভাজক কলা হচ্ছে তোমাদের গৌণ ভাজক কলার মধ্যে পড়ে। এটা হচ্ছে পার্শ্ব ভাজক কলা, এবং এটা কোন ভাজক কলার মধ্যে পড়ে,
গৌণ বা সেকেন্ডারি মেরিস্টেমের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে এপিকাল বা তোমরা যেটাকে বলো শীর্ষস্থ ভাজক কলা, শীর্ষে অবস্থিত ভাজক কলা, জন্য শীর্ষস্থ বলা হয়। এবং এটা কিন্তু প্রাইমারি মেরিস্টেমের ওপর পড়ে। কার উপর পড়ে? প্রাইমারি। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তো অ্যান্সার হচ্ছে কি এখানে, উদ্ভিদের উচ্চতা বা লম্বা বৃদ্ধি করা, লম্বাই হবে না, লম্বা বৃদ্ধি করা। ঠিক আছে, তো এইভাবে তোমরা অ্যান্সার দিতে পারো। চলো পরের প্রশ্ন। নেক্সট তোমাদের বলছে যে মানব নর প্রজনন গ্রন্থি অর্থাৎ টেস্টিস যেটাকে বলা হয়, সেটা তোমাদের শরীরের বাইরে কেন অবস্থান করে? দেখো আমরা জানি যে শরীরের ভেতরে যে টেম্পারেচার থাকে সেটা বেশি এবং সেটা শুক্রাণু উৎপাদনের জন্য অনুকূল নয়, প্রতিকূল। বাইরে সেই টেম্পারেচারটা কিছুটা কম থাকে, সেই জন্য টেস্টিসকে কিন্তু একটা থলের মধ্যে রাখা হয়, মানে মাংসপেশি সম্বন্ধিত একটা থলের মধ্যে, যেটাকে স্ক্রোটাম বলা হয়, তার মধ্যে রাখা হয়। ঠিক আছে, প্রকৃতি এইভাবে ডিজাইন করেছে। তো অ্যান্সার তোমাদের কী হবে? শুক্রাণু উৎপাদনের জন্য উপযুক্ত কম তাপমাত্রা বজায় রাখতে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটা। বলছে নিচের কোনটি ক্ষয় ঘটানো যায় না? দেখো নিচের কোনটির হবে, কোনটির ক্ষয় ঘটানো যায় না সেটা আমরা সবাই জানি যে প্লাস্টিক ইজ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। নন বায়োডিগ্রেডেবল, এটা মনে রাখবে। GRADE ডিগ্রেডেবল। ঠিক আছে, নন বায়োডিগ্রেডেবল হয় প্লাস্টিক, অর্থাৎ যাকে বায়োলজিক্যালি কোনোভাবে কী করা যায় না, নষ্ট করা যায় না। তবে রিসেন্টলি আমি শুনেছি, যেটা এটার কনফার্ম খবর নয়, সেটা হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়াই ইনফ্যাক্ট আবিষ্কার করা গেছে, বা হয়তো ফাঙ্গাস, যারা প্লাস্টিককেও খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, এটা আই ডোন্ট নো বিকজ ইটস নট শিওর, কিন্তু আমি যতদূর শুনেছি এটা করা যায়। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? এখানে প্লাস্টিকই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। আরেকটা জিনিস এখানে বলেছে কোনটি ক্ষয় ঘটায় না, অর্থাৎ কোনটি কোরোজন করায় না। তো প্লাস্টিক কোনোভাবে কোরোজন করায় না, স্টিল আমি আগেরবার যেটা ব্যাখ্যা করেছিলাম সেটা কোনটার ক্ষয় হয় না, তো সেখানে অ্যান্সার প্লাস্টিকেরই হবে, কারণ প্লাস্টিকই একমাত্র ক্ষয়প্রাপ্ত হয় না। তবে ওপরে যে অপশানগুলো আছে সেখানে দেখলাম অম্ল, বায়ু, জল। বায়ু আর জলেও তো কোনো ক্ষয় নেই, কারণ দেয়ার প্রাকৃতিক। সেই জন্য আমি কোশ্চেন্সের দিকে আরেকবার তাকালাম, তখন দেখলাম ওখানে লেখা আছে নিচের কোনটি ক্ষয় ঘটায় না, অর্থাৎ হুইচ ডাজ নট ইন্ডিউস এনি টাইপ অফ কোরোজন। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার তোমাদের এখানে প্লাস্টিকই হবে, কারণ প্লাস্টিকে হাত দিলে তোমার হাত নষ্ট হবে না, বা প্লাস্টিকের মধ্যে করে কোনো জিনিস নিয়ে গেলে তোমার সেই দ্রব্যের কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, কিন্তু অম্ল, বায়ু, জল, আমরা জানি বায়ু আর জলকে যদি একসঙ্গে রাখো তাহলে আমরা জানি মরিচা পড়ে। সো এইগুলো কিন্তু ক্ষয় ঘটাতে পারে, লোহার ক্ষয় হয়। অম্ল কিন্তু যে কোনো জিনিস অম্লে দিলে সেটা ডিজলভ হয়ে যেতে পারে, এমনকি লোহা তো ডিজলভ হয়ই হয় আমরা জানি। গোল্ড, প্লাটিনাম এবং অরাম, ঠিক আছে, মানে আর্জেন্টাম অর্থাৎ রূপো, এই তিনটেও কিন্তু আমরা জানি যে অ্যাকোয়া রিজুয়াতে কিন্তু হয়, অ্যাকোয়া রিজুয়া। ঠিক আছে, এই তিনটে কিন্তু অ্যাকোয়া রিজিয়াতে কিন্তু কী হয় তোমাদের? অ্যাকোয়া রিজিয়া হচ্ছে কি HCl এবং HNO3, এই দুটো জিনিসের মিশ্রণ। 3 পার্ট HCl এবং 1 পার্ট HNO3 মিশিয়ে এই অ্যাকোয়া রিজিয়া তৈরি করা হয়। এটা একটা অ্যাসিটিক মিশ্রণ। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের এখানে প্লাস্টিকই হবে। বিউটেন এবং আইসোবিউটেন কি তোমাদের শো করে? দেখো বিউটেনকে নর্মালি আমরা বলি এন বিউটেন। ঠিক আছে, কি বলি আমরা? এন বিউটেন। আর এটা তো লেখাই আছে তোমাদের আইসোবিউটেন। এছাড়াও তোমাদের নিওবিউটেন থাকে। তো বিউটেন এবং আইসোবিউটেন এরা কি রিপ্রেজেন্ট করে? বিউটেন, TANE। দেখো বিউটেন এবং আইসোবিউটেন এরা হচ্ছে রিপ্রেজেন্ট করে তোমাদের আইসোমারকে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? সমবয়তা রিপ্রেজেন্ট করে। কেন? কারণ দেখো এই বিউটেনকে কীভাবে লেখা যায়? বিউটেনকে আমরা লিখতে পারি সি দিলাম। দেখো বিউটেনের ফর্মুলা কী হয়? 4টে C এবং তারপর আমাদের কী হবে? 8টা H। ঠিক আছে, C4H8, এটা হচ্ছে বিউটেনের ফর্মুলা হয়। 8টা না, সরি 10টা, C4H10, কারণ N আর 2N+2 এই তোমাদের হয়। সো 4 2 8 আর 2 10। তো বিউটেনের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে C4H10, মানে N বিউটেনের। এবং আইসোবিউটেনের যে ফর্মুলা হয় সেটাও তোমাদের C4H10ই হয়। কিন্তু এদের যদি আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। কেমন? কারণ এর স্ট্রাকচারে কী হবে? 4টে কার্বন এখানে অ্যাড হয়ে যাবে, এবং দেখো এই কার্বনের একটা লাঠি এদিকে যাচ্ছে, তো এখানে 3টে লাঠি পড়ে আছে, তো 3টে হাইড্রোজেন এখানে অ্যাড হবে। এই কার্বনের 2টো লাঠি দুদিকে চলে গেছে, তো 2টো হাইড্রোজেন এখানে অ্যাড হতে পারে। এই কার্বনের ক্ষেত্রে এটা N। ঠিক আছে, এখানেও তাই, কারণ 4টে টোটাল, তো 2টো অ্যাড হয়ে যাচ্ছে, 2টো বাকি থাকছে। এখানেও তাই, এখানে একটা অ্যাড হয়েছিল, তো 3টে হাইড্রোজেন এখানে অ্যাড হবে। দেখতে পাচ্ছ 4 আর 4 8 আর 2 10, তো 10টা H আর 4টে কার্বন এখানে আছে। এটা হচ্ছে বিউটেন।
এবার যদি তুমি দেখো এই বিউটেনটার কথা, অর্থাৎ ওখানে যে বিউটেন লিখেছি সেটা কি C4H10, এটাও সেম, কিন্তু এর ফর্মুলা কী হবে দেখো, 3টে কার্বন এখানে অ্যাড হবে আর একটা কার্বন এখানে চেন দিয়ে যাবে, এবং এই জায়গায় তোমাদের যেহেতু ফাঁকা আছে এইচের ঘর, তো 3টে এইচ এই জায়গায় বসবে। আর এখানে কী হবে তোমাদের দেখো, এখানে একটা কার্বন এদিকে অ্যাড হয়ে গেছে, সো 3টে ফাঁকা আছে, তো 3টে, এদিকে একটা অ্যাড হয়েছে তো একটাই এখানে বসবে, এদিকে দেখো 3টে ফাঁকা আছে তো 3টে, ঠিক আছে, 3টে। তো এই হচ্ছে তোমাদের বিউটেনের ফর্মুলা হয়। দিস ইজ বিউটেন, মানে এই যে আইসোবিউটেনের হয়। এবার স্ট্রাকচারটাকে দেখো, এর স্ট্রাকচারটাকে এইভাবেও সাজানো যেতে পারে, আবার স্ট্রাকচারটাকে এইভাবেও সাজানো যেতে পারে। তো দুভাবে সাজানো যাচ্ছে, এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আইসোমারাইজেশন, বা বলা হয় আইসোমেরিজম, বা বলা হয় আইসোমার গঠন। এটা হচ্ছে আইসোমার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ফর্মুলা এক, কিন্তু গঠনটা আলাদা, ব্যাস আর কিছু না। চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট কোশ্চেন্স, 8 ওহম প্রতিরোধে 200 জুল শক্তি উৎপন্ন করতে কত ভোল্টেজ প্রয়োজন হবে? দেখো 8 ওহম প্রতিরোধ রয়েছে, রেজিস্ট্যান্স কত 8 ওহম, জুল কত এত, তার মানে পাওয়ারের ফর্মুলা এখানে গিভেন আছে না, এখানে কিন্তু শক্তির ফর্মুলা গিভেন আছে। আর ভালো করে দেখো, এবার তোমরা বলবে স্যার এখানে আমরা এভাবে ইউজ না করে আমরা অন্যভাবে ইউজ করতে পারি, করতেই পারো। দেখো পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি যে ক্ষমতা ইকুয়াল টু কী, কার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কি, কার্য বাই সময়, হ্যাঁ কি না বলো? কার্য বাই সময়কেই তো আমরা ক্ষমতা বলি, তাই না? পাওয়ার ইকুয়াল টু কি, কার্য বাই সময়, ঠিক আছে। তো এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে আমাদের এখানে শক্তি দেওয়া আছে কত, এইটা কত, 200 জুল, সময় আমাদের কত, সময় আমাদের বলেছে 1 সেকেন্ড। পাওয়ার কি হবে, পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ারের ফর্মুলা যে আমরা জানি V²/R, তো আর এর ভ্যালু এখানে দেওয়া আছে কত, 8, কত দেওয়া আছে এখানে 8। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো V² ইকুয়াল টু কী হচ্ছে, 1600 হচ্ছে, তো V ইকুয়াল টু কী হচ্ছে আমাদের 40। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কি করলাম, পাওয়ার ইকুয়াল টু কার্য ইন্টু সময়, এইটা করে আমরা অ্যান্সার বার করলাম। বোঝাতে পারলাম? ইয়েস অর নো বলো। দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করে, ডাইরেক্ট অ্যাপ্লাই করে তুমি এটাকে ইউজ করতে পারো, অন্যভাবে করা যায়, আমার এটা মনে হয়েছে আমি এটা করে দিয়েছি। চলো নেক্সট পয়েন্টটাতে। বলেছে অন্ত্র এবং পাকস্থলী কোন টিস্যু দিয়ে তৈরি? দেখো অন্ত্র এবং পাকস্থলী পেশি কলা দিয়ে তৈরি, ঠিক আছে, মাসেল টিস্যু দিয়ে তৈরি, এবং এই মাসেল টিস্যু হচ্ছে, মনে রাখবে, অন্ত্র এবং পাকস্থলীতে যে চলন হয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনৈচ্ছিক পেশি হয়। কি পেশি হয়? অনৈচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশিকে আমরা মাসেল টিস্যুই বলি, নন ভলান্টারি মাসেল টিস্যু। তাই অ্যান্সার আমাদের কী হবে, দিস, এইটা হবে। আমাদের নাক এবং কানের যে হাড় থাকে তাতে কিন্তু আমরা কার্টিলেজকে পাই, ঠিক আছে। আচ্ছা, টিস্যু, নার্ভাস টিস্যু কোথায় পাই? ব্রেনে পাই। আমাদের টোটাল যে নার্ভাস সিস্টেম আছে সেটাতে আমরা নার্ভাস টিস্যু পাই, ঠিক আছে, নার্ভাস সিস্টেম, এটাতে বলার অপেক্ষা রাখে না, সবাই জানি আমরা। আচ্ছা, সংযোজক টিস্যু মানে কি, কানেকটিভ টিস্যু, অর্থাৎ যোগ কলা যেটাকে বলা হয়। তো যোগ কলা কী কী আমি তো আমাদের ভিডিওর প্রথমেই আলোচনা করেছি, ইনফ্যাক্ট তরুণাস্থি একটা টাইপের যোগ কলাই হয়। রক্ত, লসিকা, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, এগুলো সবই কি অ্যারিউলার টিস্যু, অ্যাডিপোস টিস্যু, সবই হচ্ছে তোমাদের যোগ কলা। ওকে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন তোমাদের বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ কনস্ট্রাক্টিং ডাম? ডাম মানে হচ্ছে বাঁধ। বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী? বৈদ্যুতিক উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জল সংরক্ষণ, জল সরবরাহ, ঠিক আছে। দেখো বাঁধ নির্মাণের প্রাথমিক যেটা কারণ, আমরা যদি বলি যে বাঁধ কেন প্রথম প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের হচ্ছে সেচ এবং জল সংরক্ষণ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হওয়া উচিত। বাঁধ নির্মাণের প্রাথমিক কারণ কিন্তু এইটা। যদিও আমরা এনসিইআরটি একবার পড়ে নেবো, এটা তোমাদের খাদ্য প্রক্রিয়াকরণ থেকে মেবি দেওয়া হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু থামলাম, কারণ এই প্রশ্নটায় তোমরা কনফিউজ হতে পারো যে স্যার বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন কেন না, কারণ জলবিদ্যুৎ তো বাঁধ নির্মাণ করে উৎপাদন করা। দেখো জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, কিন্তু জলবিদ্যুতের থেকে সস্তা হচ্ছে তাপবিদ্যুৎ, ঠিক আছে। জলবিদ্যুতের থেকে সস্তা বলবো না, তোমরা বলতে পারো যে দেখো তাপবিদ্যুৎ উৎপাদন অনেক বেশি সস্তা ধরে নেওয়া হয়, কিন্তু সস্তা কী অর্থে? প্রাইজের অর্থে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি এনভায়রনমেন্টাল ইস্যুতে, তাতে কিন্তু তাপবিদ্যুৎ অনেক বেশি, আমি বলবো সস্তা নয়, কারণ আমরা প্রকৃতির ক্ষতি করে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করি বেসিক্যালি, ঠিক আছে, প্রচুর পরিমাণে
ওয়েস্ট উৎপন্ন হয়, যেটা অন্যভাবেও ক্ষতি করে আর গ্যাসীয় ওয়েস্ট তো ক্ষতি করে। সো সেই অর্থে তাপবিদ্যুৎ। বাট এখানে যে প্রশ্নটা দিয়েছে যে বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী, তাপবিদ্যুতেও আমরা বাঁধ নির্মাণ করতে পারি, আমরা পারমাণবিক শক্তিতেও বাঁধ নির্মাণ করতে পারি। কিন্তু আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে বন্যা নিয়ন্ত্রণে কিন্তু নয়। কারণ তোমরা বলবে স্যার হিস্ট্রিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ দেওয়া হয়, এরকম তো প্রচুর জায়গায় লেখা আছে, হরপ্পায়, মিশরে প্রচুর জায়গায় বাঁধ দেওয়া হতো তখন। দেখো অ্যাকচুয়ালি যেটা হতো, প্রথম দিকে নলকূপ ছিল না, ঠিক আছে, প্রথম দিকে কী ছিল না, নলকূপ কিন্তু ছিল না। এই নলকূপ না থাকার কারণে প্রাথমিকভাবে কি করা হতো, যে বাঁধ দেওয়া হতো, ঠিক আছে, একটা অংশকে বাঁধ দেওয়া হতো, তার মধ্যে নদীর জল ঢুকিয়ে দেওয়া হতো, ফলে নদীর থেকে তার হাইট বেশি হতো। এইটা ধরো নদী, এই নদীর জল এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, এবং যেহেতু এটা একটা নদী তো প্রশস্ত, বাঁধ তো ছোটো এরিয়ার মধ্যে দেওয়া হয়, ফলে এর হাইট বেশি হতো, এবং এই জায়গায় একটা ড্রেন সিস্টেম করা হতো, এবং এই ড্রেন দিয়ে জল কী হতো, যে চাষযোগ্য জমি তাতে পৌঁছে যেত। সো বেসিক রিজন এটাই ছিল বাঁধ দেওয়ার, জল সংরক্ষণ এবং জলকে এমন একটা হাইট অবধি তুলে দেওয়া যাতে জল তার সমুচ্চশীলতা ধর্মের জন্য প্রবাহিত হতেই থাকে, ওদিকে নদীর জল ফ্লো হতেই থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য বেসিক রিজন যেভাবে এটা করা হয়েছিল, ঠিক আছে। তো মেন কারণ যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড যেটা কারণ, সেটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার কনজারভেশন, ঠিক আছে। তো এই জন্য এটা অ্যান্সার হওয়া উচিত। পরেরটা চলো, পরের প্রশ্ন স্নেলস ল এর ওপর প্রশ্ন দেওয়া হয়েছে, হুইচ স্টেটমেন্টস অ্যাবাউট ল অফ রিফ্র্যাকশন ইজ কারেক্ট। রিফ্র্যাকশনের ব্যাপারে কোনটা সত্যি। আমরা জানি আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি, এই যে আপবর্তিত রশ্মি আছে এটার মিনিং হচ্ছে প্রতিসারিত রশ্মি। তো আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং অভিলম্ব, এখানে যে লম্ব বলা আছে এটা মানে হচ্ছে অভিলম্ব, এই তিনটেই কিন্তু একই তলে অবস্থান করে, এটা এর ফার্স্ট লয়ে এটা লেখা আছে, ঠিক আছে, এটা তো কারেক্টই। নেক্সট বলছে প্রতিসরণের পরে অপবর্তন মানে প্রতিসরণের পরে আলোর বেগ বাড়ে। দেখো আলোর বেগ বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। যখন আমরা জানি যে ঘন থেকে লঘুতে যাচ্ছে তখন আলোর বেগ বাড়ে, কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ লঘু থেকে যদি ঘনতে যায়, তখন তো আলোর বেগ কী হবে, এখানে কী হবে, এখানে কমে আর এই জায়গায় বাড়ে। সো দুটোই হতে পারে, সো এটা তো কারেক্ট আনসার নয়। সাইন আই ও সাইন আর আলাদা থাকে। দেখো আমরা দেখেছি যে সাইন আই বাই সাইন আর এই ফর্মুলার বেসিসের ওপর কাজ করে, ভ্যালুজ ভ্যারি ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে। তার বলছে সব মাধ্যমের অপবর্তাঙ্ক সমান, এটা তো ইনকারেক্টই, এটা কিন্তু কারেক্ট নয়। আমার কথা বোঝাতে পারছি, ইয়েস আর নো বলো, ঠিক আছে। কিন্তু দেখো সাইন আই আর সাইন আর এর মান একও হতে পারে, আলাদাই হবে এমন কিন্তু নয়, অনেক সময় সেমও হতে পারে, বোঝাতে পারছি, ইয়েস আর নো বলো, ক্লিয়ার। তো ভ্যালু ভ্যারিজ, এটা আলাদা থাকে এমনটা নয়, সাইন আই বাই সাইন আর, সাইন আই এবং সাইনের আর কিন্তু মান কিন্তু 1:1ও হতে পারে, অর্থাৎ সেম হতেও পারে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই সি আমাদের এখানে অ্যান্সার নয়, এটাও অ্যান্সার নয়, তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে, বোঝাতে পারছি। তোমাদের প্রশ্ন হতে পারে যে সাইন আই বাই সাইন আর এর মান এক কখন হয়, এটা তোমাদের প্রশ্ন হতেই পারে। দেখো সাইন আই বাই সাইন আর এর মান এক তখন হয় যখন আমরা যে নিউ লিখি, অর্থাৎ যে প্রতিসারাঙ্ক লিখি, সেটা যখন ইকুয়াল হবে। N2 এবং N1 এটা তো আমরা লিখি, এবং এই যে এটা নিউ অ্যাকচুয়ালি, এই দুটোর মান যখন ইকুয়াল হয়, পয়েন্ট টু বি নোটেড, এই দুটোর, এটাকে মিউ দিয়েও লেখা যায় বা নিউ দিয়েও লেখা যায়, এন দিয়েও লেখা যায়, ইউ দিয়েও প্রকাশ করা যায়, বাট কোনোটাই এন আর কোনোটা ইউ নয়, এর গ্রিক টার্ম। যাই হোক, আমি তোমাদের যেটা বলছি, এই সাইন আর এবং সাইন আই এর মান এক কখন হবে, যখন এদের রেশিও 1:1 হবে, মানে এই দুটো যখন ইকুয়াল হবে। যদি এটা 6 হয়, এটা যদি 6 হয়, তাহলে 6 কেটে গিয়ে 1:1 হবে। এটা কখন হবে এরা সমান, যখন এদের বোথ প্রতিসারাঙ্ক সমান। প্রতিসারাঙ্ক যদি সমান হয়, দুটো মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি সমান হয়, তখন সাইন আই আর সাইন আর এর মান কী হতে পারে, সমান হতে পারে, প্রতিসারাঙ্ক এক, তখনই এটা হতে পারে, অর্থাৎ একই মাধ্যমের মধ্যে দিয়ে ওরা যাতায়াত করছে, এরকম যদি হয় তখনই একমাত্র এক হয়, তার মানে এক হতে পারে, সবসময় যে আলাদা হয় এরকম নাও হতে পারে। দ্যাট ইজ ওয়াই আমাদের কিন্তু সি অপশান কেটে যাচ্ছে। পরেরটা, এটা কিন্তু গুড কোশ্চেন্স, কারণ স্টুডেন্টরা এ আর সি এর মধ্যে গোলাবে। পরেরটায় চলো, দেখো এই প্রশ্নটা বেসিক্যালি হয়তো অন্যরকম কিছু ছিল, এখানে হয়তো অন্যভাবে স্টুডেন্টরা আমাদেরকে বলেছে, সেজন্য আমরা এইভাবে রেখেছি, বাট প্রশ্নটা অন্য কিছু ছিল, ঠিক আছে। কারণ এখানে সব, যেমন যদি NaClকে ধরো, আমি NaClকে জলে দ্রবীভূত করলাম, NaClকে আমি জলে যদি দ্রবীভূত করি, তাহলে কী হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে। যদি আমি HClকে জলে দ্রবীভূত করি, তাহলে কী হবে, H প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে। যদি আমি NaOHকে জলে দ্রবীভূত করি, তাহলে কী হবে, Na প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ বিভিন্ন রকম জিনিস থেকে বিভিন্ন রকম কিছু আয়ন আসতে পারে, এবং প্রত্যেকটা আয়নই কিন্তু
মানে ইলেকট্রিককে কন্ডাক্ট করতে সক্ষম। তো এখানে অল অ্যান্সার হবে, কিন্তু এখানে কী প্রশ্ন বলেছিল তার উপরে বেস করে অ্যান্সার হবে, বা প্রশ্নটাই অন্যরকম ছিল, ঠিক আছে। অল ক্যান ক্যাপাবল, অল ইজ ক্যাপাবল, সব কটাই সমর্থ, ঠিক আছে। তো সবই অ্যান্সার হওয়া উচিত, কারণ যে কোনো আয়নই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। আয়ন না থাকলে সেটা অন্য কথা, কিন্তু আয়ন থাকলে ডেফিনেটলি তারা তড়িৎ পরিবহন অবশ্যই করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল পাওয়ারের সঠিক সূত্র কোন? দেখো, মেকানিক্যাল পাওয়ারের যে সঠিক ফর্মুলা হয় যে পাওয়ার ইকুয়াল টু, এক মিনিট, পাওয়ার ইকুয়াল টু হোয়াট, পাওয়ার ইকুয়াল টু একটু আগে তোমাদের লিখেছিলাম যে ওয়ার্ক বাই টাইম, এটা হয় তোমাদের পাওয়ারের ফর্মুলা। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। মনে রাখবে এখানে যান্ত্রিক শক্তি মানে কেইর কথা বলা হয়নি, মানে গতিশক্তি বা স্মৃতিশক্তির কথা বলা হয়নি, এখানে বেসিক্যালি তোমাদের বলা হয়েছে মেকানিক্যাল পাওয়ার। এই ইংলিশটাকে পড়বে, শক্তি মানে কিন্তু গুগল করলে পাওয়ার দেয় অনেক সময়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের W/T হবে, ঠিক আছে। চলো পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন কী বলেছে দেখো, একটা মানুষ আছে, তার পায়ের ভর হচ্ছে 0.02 কেজি। তো 600 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত হবে? দেখো, ফোর্স ইকুয়াল টু কী জানি আমরা, মাস ইন্টু ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো ফোর্সের মান কত দেওয়া হয়েছে? 600, মাস কত দেওয়া রয়েছে? 0.02 কেজি, ঠিক আছে। তো 0.02 তোমাদের অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, 600 ভাগ তোমাদের 0.02 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে দেখো উপরে আমাদের কী যাবে, আমরা জানি 100 আমাদের ইন্টু হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। এখানে আমাদের কী হচ্ছে, 100 আমাদের ইন্টু হচ্ছে, ওকে, এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে কাটাকুটি করো, 2 দিয়ে একে কাটলে হচ্ছে তোমাদের 300 দেখতে পাচ্ছি। তো 300 ইন্টু 100, 300 আর 2 শূন্য, সো এত আমাদের অ্যান্সার হবে তোমাদের 30,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। চল নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে নিচের কোন উক্তি সত্য? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট রাদারফোর্ডস অ্যাটমিক মডেল ইজ কারেক্ট? ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে, এটা তোমাদের আছে এবং এটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। তারপর কি বলেছে, তোমাদের পরমাণুর ভর সমভাবে বিতরণ থাকে, ইলেকট্রন স্থির থাকে। ইলেকট্রন স্থির থাকে, এটা তো কারেক্টই নয়, এটা দেখতে পাচ্ছি কারেক্ট। দেখো, তিনটে জিনিস আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাই। চলো তিনটে জিনিস কী কী আমরা একবার দেখে নেবো। দেখো, এই হচ্ছে তিনটে জিনিস, সেটা হচ্ছে পরমাণুতে ধনাত্মক আধানগ্রস্ত একটি কেন্দ্র রয়েছে যাকে পরমাণুর কেন্দ্রক বলা হয়। এর পরমাণুর প্রায় সমস্ত ভর এই কেন্দ্রকে অবস্থান করে, ঠিক আছে। ইলেকট্রনগুলো কেন্দ্রককে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। নেক্সট হচ্ছে পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র। এই তিনটে জিনিসই কিন্তু রাদারফোর্ড কিন্তু বলেছিলেন, ঠিক আছে। কি বলেছিলেন উনি? পরমাণুতে ধনাত্মক আধানগ্রস্ত একটি কেন্দ্র রয়েছে, অর্থাৎ উনি যখন তোমাদের আলফা কণাকে ছুঁড়েছিলেন, উনি দেখেছিলেন যে আলফা কণা কিন্তু 180-তে ফিরে আসছে, কিছু তোমাদের সামান্য ডিগ্রিতে ব্যাক করছে, কিছু তোমাদের কি করছে, ওর ভেতর দিয়ে চলে যাচ্ছে। এই যে যেগুলো ফিরে আসছে এবং তার মধ্যে যেগুলো 180-তে ব্যাক করছে, উনি দেখেছিলেন তাদের সংখ্যা অত্যন্ত কম। এই কম থেকে উনি ডিসিশান নেয় খুব স্বল্প জায়গায় আছে যারা পজিটিভ তড়িৎধর্মী, তাদেরকে মানে সেখানে গিয়ে ধাক্কা মেরে আলফা ব্যাক করে আসছে। এর থেকে উনি বুঝেছিলেন যে খুব অল্প জায়গা জুড়েই এই ধনাত্মক আধানটা রয়েছে এবং এর মধ্যেই সমস্ত ভরটা নির্ভর করে থাকে, এবং তাকে তিনি নিউক্লিয়াস বলেছিলেন। নেক্সট হচ্ছে ইলেকট্রনগুলো কিন্তু ওই নিউক্লিয়াসের চারিদিকে ভ্রমণ করে, মানে প্রদক্ষিণ করে বৃত্তাকার পথে। নেক্সট উনি বলেছিলেন যে পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার কিন্তু অতি ক্ষুদ্র। এই কথাগুলি উনি কিন্তু বলেছেন। এই তিনটেকে মনে রাখার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি, তোমরা করতে পারো যেটা, সেটা হচ্ছে প্রথমে মনে রাখতে পারো ধনাত্মক আধান। এইভাবে ছোটো ছোটো পয়েন্টই মনে রাখতে হয়। তিনটে পয়েন্ট উনি বলেছেন, তো প্রথম মনে রাখতে পারো পজিটিভ আধান, তো ধনাত্মক। তো এই পয়েন্টটা মনে রাখার জন্য কী করতে পারো, এখানে একটা যোগ চিহ্ন লাগিয়ে দিতে পারো, প্লাস চিহ্ন মানে ধনাত্মক আধান। তারপর কি, তারপর হচ্ছে যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘোরে, তো সার্কেল বলে লিখে রাখতে পারো। তাহলে ধনাত্মক আধানের জন্য প্লাস, আর সার্কুলার পথে ঘোরে তাই জন্য সার্কেল। আর হচ্ছে পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র, এটা তো আমরা সবাই জানি যে কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র, কিন্তু উনি এটা বলেছিলেন। উনি অনেক কিছুই বলেননি যেগুলো পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু সত্য মানে উনি বলেছিলেন তা কিন্তু নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। ওখানে বলেছে উনি কি বলেছিলেন, তো উনি যেগুলো বলেছিলেন সেগুলোই তোমাকে তুলে ধরতে হবে। ওকে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে নিচের কোনটি দ্রবণ পিএইচ এর >7 হবে, 7-এর থেকে বেশি হবে? তো সোডিয়াম ক্লোরাইড। দেখো, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা প্রশম লবণ। কী হবে? প্রশম লবণ। আর প্রশম লবণের পিএইচ ইকুয়াল টু 7 হয়, এটা তো অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিডের পিএইচ কী হয়? লেস দেন, ঠিক আছে, 7 হয়। অ্যাসিডের পিএইচ কী হয়? লেস দেন 7, লেস দেন 7 হয়। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্ষার, ক্ষারের পিএইচ কী হয়? >7 হয়, ঠিক আছে, গ্রেটার দেন,
গ্রেটার দ্যান কী হয় 7 হয়। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিডের পিএইচ একটু আগে বলেছি লেস দ্যান 7 হবে, এখানে বলা হচ্ছে গ্রেটার দ্যান 7, তো অ্যান্সার আমাদের কী হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চলো নেক্সট পরের প্রশ্ন, গ্রাফাইটের স্তরযুক্ত গঠন কোন ধরনের? দেখো গ্রাফাইটে যেটা হয় সেটা হচ্ছে এরকম 6টা মলিকিউল থাকে, ঠিক আছে, এরকম 6টা তোমাদের কার্বনের মলিকিউল থাকে এবং এদের মধ্যে কিন্তু তোমাদের বন্ড লক্ষ্য করা যায়, সমযোজী বন্ধন এরা গঠন করছে, ঠিক আছে। এই এবং স্তর কেন থাকে, কারণ এই নিচে আরও একটা তোমাদের এরকম গঠন থাকে এবং তাদের মধ্যেও কিন্তু সমযোজী বন্ধন থাকে এবং এই দুটো স্তর ভেন্ডার ওয়ালস যে ফোর্স থাকে সেই ফোর্সের মাধ্যমে কী হয় কানেক্টেড থাকে এবং এই জন্য এই গঠনটাকে বলা ষড়ভুজাকৃতি গঠন বা হেক্সাগোনাল। তো কারেক্ট অ্যান্সার আমাদের দিস, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বোঝাতে পারছি। চলো